এই পেজগুলোতে লেখার মতো জায়গা কম। ওকে, আমরা যেটা থেকে বলা শুরু করতেছিলাম যে ফিমেল সেক্স হরমোন কি করে গলস্টোন করে। সেক্ষেত্রে দুইটা হরমোনের রোল আছে। এক হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হলো কোলেস্টেরল এক্সক্রিশন বাড়ায়। তাহলে কোলেস্টেরল এক্সক্রিশন কোন রুটে হয়? কোলেস্টেরল এক্সক্রিশন biliary রুটে হয়। তাহলে বাইলের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বাড়া দিবে ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন কিভাবে কাজ করবে? আমি প্রোজেস্টেরন নিয়ে আগেও একটা কথা বলছি। প্রোজেস্টেরন হলো গল ব্লাডারের মোটিলিটি কমায় দেয়। তাহলে গল ব্লাডারের মোটিলিটি কমানো এবং কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাওয়া দুটাই গলস্টোন ফর্মেশনে হেল্প করে। তারপরের কথা হলো আমাদের বাইল সল্ট ডেফিসিয়েন্সি যদি হয় কারো, বাইল সল্ট ডেফিসিয়েন্সি হতে পারে না? তাহলে কারো যদি বাইল সল্ট ডেফিসিয়েন্সি হয়, বাইল সল্ট ডেফিসিয়েন্সি হলে কোলেস্টেরল গুলোর সলিবিলিটি ক্ষমতা আমাদের কমে যাবে। সেক্ষেত্রে গল স্টোন ফর্মেশন হবে, সেটা কোলেস্টেরল টাইপ গলস্টোন। তাহলে এটা হওয়ার কারণ কি? বাইল সল্ট ডেফিসিয়েন্সি হওয়ার কারণগুলো কি? বাইল সল্ট ডেফিসিয়েন্সি হওয়ার মোস্ট কমন কারণ হলো টার্মিনাল আইলার ডিজিজ অথবা রিসেকশন। মোস্ট কমন কজ হলো টার্মিনাল আইলিয়াল ডিজিজ অথবা রিসেকশন। টার্মিনাল আইলিয়াল ডিজিজের মধ্যে আপনাকে ইউএসএমএল এর জন্য সবচেয়ে বেশি কমনলি যেটা পড়তে হবে সেটা হলো ক্রনস ডিজিজ। রিসেকশন হয়ে গেল তো সেটা বুঝবেনি। আর কোনো কারণে কি বাইল সল্ট ডেফিসিয়েন্সি হতে পারে? আর একটা কারণে বাইল সল্ট ডেফিসিয়েন্সি হতে পারে, সেটা হলো স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হলে ব্যাকটেরিয়া দিয়ে বাইল সল্ট ডিগ্রেডেশন হয়ে যাবে, সেটা রিসার্কুলেট করবে না। তবে এটা লিস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট না। কোনো পেশেন্টের যদি অবেসিটি হয়, অবেসিটির কারণে, হ্যাঁ স্বাভাবিক, যে অবেসিটি যার আছে তার ক্ষেত্রে কোলেস্টেরল এক্সক্রিশন বেশি, বাইলে তার কোলেস্টেরলের পরিমাণ বেশি। 4 নম্বর কথা, ভেরি র্যাপিড ওয়েট লস। র্যাপিড ওয়েট লস মানে আপনি ক্যাটাবলিক স্টেজে আছেন। র্যাপিড ওয়েট লস মানে হলো আপনার বডিতে ক্যাটাবলিজম হচ্ছে। এই ক্যাটাবলিজম হওয়ার কারণে আপনার কোলেস্টেরল এক্সক্রিশন বেড়ে যাবে। যখন আপনার কোলেস্টেরল এক্সক্রিশন বেড়ে যাবে তখন গলস্টোন ফর্মেশন হবে। কয়েকটা কথা বললাম ড্রাগ রিলেটেড। ড্রাগ রিলেটেড একটা কথা আপনারা অলরেডি বলে ফেলছেন, একটা হলো অক্ট্রেওটাইড। ড্রাগ রিলেটেড বলতে আমি বলবো আরো একটু জটিল একটা ড্রাগের নাম বলি, সেটা হলো ফাইব্রেট। ফাইব্রেট কিভাবে কোলেস্টেরল স্টোন করতে পারে যে বলতে পারবে সে জিনিয়াস। ফাইব্রেট আমরা দিব লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে। ফাইব্রেট আমরা কাদেরকে দিব? ফাইব্রেট আমরা দেব লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে। লিপিড লোয়ারিং এজেন্ট হিসেবে আমরা কাদেরকে দেব? তো ফাইব্রেট টার্গেট কাদের জন্য, মানে কি, মানে কোন জিনিসকে ফাইব্রেট টার্গেট করে? যাদের হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া আছে তাদের ক্ষেত্রে। ফাইব্রেট বাইল সল্ট কমায়, কিন্তু কোন এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে, আমি এটা জানতে চাচ্ছি। এই তো ভেরি গুড, 7 আলফা হাইড্রোক্সিলেজ ইনহিবিট করে। এই কথাটা পরীক্ষা আসবে। সে ইনহিবিট করে 7 আলফা হাইড্রোক্সিলেজ। এই এনজাইমটা কিসের এনজাইম? এই এনজাইমটা হলো রেট লিমিটিং এনজাইম ফর বাইল সল্ট সিনথেসিস। এই এনজাইমটা কিসের এনজাইম? এই এনজাইমটা হলো রেট লিমিটিং এনজাইম ফর বাইল সল্ট সিনথেসিস। তাহলে ফাইব্রেট তার লিপিড লোয়ারিং এজেন্টের কাজ করার পাশাপাশি একটা আজেরা কাজ করে, 7 আলফা হাইড্রোক্সিলেজকেও সে ইনহিবিট করে দেয়। যখন সে 7 আলফা হাইড্রোক্সিলেজকে ইনহিবিট করে দেয় তখন সে বাইল সল্ট সিনথেসিস কমায় দেয়, বাইল সল্টের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটাও বাইল সল্ট কমার একটা কারণ। আপনারা জেনে রাখেন ফাইব্রেট আমরা কাদেরকে দিব? ফাইব্রেট আমরা তাদেরকে দিব যাদের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি, সিলেক্টিভলি ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি। এটা দেওয়ার কারণ কি? কিভাবে সে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায়? ফাইব্রেট কিভাবে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায়? ফাইব্রেট ক্যাপিলারি লাইপোপ্রোটিন লাইপেজের পরিমাণ বাড়ায় দেয়। ফাইব্রেট ক্যাপিলারি লাইপোপ্রোটিন লাইপেজের পরিমাণ বাড়ায় দেয়। যখন এটা বাড়ায় দেয় তখন ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমে যায়,
এটা মেটাবলিজমের টপিকস, এটা এখন আমি আপনাকে বলতে পারতেছি না। তবে খুব ইজি আরকি। একটু ফার্স্ট এড উল্টায় নিজে, নিজে দেখলেই পারবেন। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই। এ পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা এনজাইম রিলেটেড কি কোয়েশ্চেন আসবে সেটা শুনেন। এখান থেকে এনজাইম রিলেটেড কি কোয়েশ্চেন আসবে? এনজাইম রিলেটেড আপনারা একটু নিজেরা সামারি করেন। এনজাইম রিলেটেড কি কোয়েশ্চেন পাইলেন? স্টুডেন্ট রেসপন্স আমরা একটু হলেও নেই নাকি? এনজাইম রেসপন্স স্টুডেন্ট রেসপন্স এনজাইম অ্যাক্টিভিটি নিয়ে কয়টা বলা যাবে? প্রথম কথা, যখন বলবো ওসিপি অথবা ফিমেল হরমোন, এখান থেকে ইনক্রিজ কোলেস্টেরল সিনথেসিস, এখান থেকে বলতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি গলস্টোন ডিজিজে, গল ব্লাডার ডিজিজে অনেকগুলো এনজাইম রিলেটেড আছে। সবগুলো এনজাইমকে একসাথে পড়া। ওসিপির কারণে কোলেস্টেরল সিনথেসিস বেড়ে যায়, মেইনলি ইস্ট্রোজেন মেডিয়েটেড। ইস্ট্রোজেনের কারণে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এটা বাড়াটা কোন এনজাইমের সাথে সম্পর্কিত? এটা হলো এইচএমজি কোএ রিডাকটেস। এটা বাড়া কার সাথে রিলেটেড? এটা বাড়া হলো এইচএমজি কোএ রিডাকটেস। আশা করি বুঝতে পারছেন। একটু আগে যেটা বললাম, ফাইব্রেটের কারণে বাইল সল্ট কমে যায়। ফাইব্রেটের কারণে বাইল সল্ট কমে যাচ্ছে। ফাইব্রেটের কারণে বাইল সল্ট কমে যাচ্ছে। তখন আপনাকে এখান থেকে বাইল সল্ট কমে গেলে গল স্টোন ডিজিজ, কোলেস্টেরল স্টোন। এই বাইল সল্ট কমে যাওয়া কোনটার কারণে? 7 আলফা হাইড্রোক্সিলেস। আপনাকে বলা হবে ইনফেকশন, ইনফেকশনের কারণে পিগমেন্টেড স্টোন। ইনফেকশনের কারণে পিগমেন্ট স্টোন। কোন ধরনের পিগমেন্ট স্টোন? অ্যান্সার হলো ব্রাউন পিগমেন্ট স্টোন। এটার জন্য এনজাইমের নাম জিজ্ঞেস করবে। এনজাইমের নাম হলো গ্লুকোরোনিডেস। গ্লুকোরোনিডেস। তারপরে গল ব্লাডারের আউটফ্লো অবস্ট্রাকশন, সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন। তাহলে গল ব্লাডারে যখন এই সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন থাকবে, এখানে যখন এই সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন থাকবে, সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হলে এইখানে কেন ইনফ্লামেশন হবে? এখানে সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন, এখানে ইনফ্লামেশন হয়। এটা রিলেটেড একটা এনজাইমের অ্যাক্টিভিটি আছে। যখন এখানে অবস্ট্রাকশন থাকে, তখন এখানে একটা এনজাইমের পরিমাণ বেড়ে যায়, তার নাম হলো লেসিথিনেস। এনজাইমের নাম হলো, আমি এগুলো ভুলে গেছি একটু একটু। লেসিথিনেস হবে না নাকি? কারো মনে আছে? লেসিথিন, লেসিথিন বিউলেটন। কারো মনে থাকলে একটু বলেন, আমাকে হেল্প করেন। অর্থাৎ লেসিথিন নিয়ে কিছু একটা আহ, একটু মনে করতে দেন। লেসিথিন, লেসিথিন, লেসিথিনে যে ব্যাপারে শিওর। লেসিথিন, আচ্ছা আমি এনজাইমের নাম লেসিথিনেস, তাই তো? এনজাইমের নাম লেসিথিনেজ, একটু শিওর। এই এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। হ্যাঁ, পেয়ে গেছি। আপনারাও কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। এটা করলে যেটা হবে সেটা হলো লেসিথিন, লেসিথিন থেকে লাইসোলেসিথিন না নাকি তৈরি হবে, যেটা সেটা হলো লাইসোলেসিথিন। এই লেসিথিনেজ এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায়। লেসিথিনেজ এনজাইমের অ্যাক্টিভিটি যখন বেড়ে যায়, তখন সে লাইসোলেসিথিন বাড়ায়। লাইসোলেসিথিন ওয়ালকে, গলব্লাডারের ওয়ালকে, মিউকোসাকে ইরিটেট করে। লাইসোলেসিথিন গলব্লাডারের মিউকোসাল ওয়ালকে ইরিটেট করে। তাহলে আমরা কয়টা এনজাইম পেলাম রে ভাই? যদিও এনজাইম আমাদের জীবনে অন্যান্য জায়গায় এই এনজাইমের গুলো কাজ আসবে, তো আজকে এখানে একটু সামারি করা। ইস্ট্রোজেন ইনডিউসড কোলেস্টেরল সিনথেসিস বেশি, এইচএমজি কোএ রিডাকটেস। ফাইব্রেট দেওয়ার কারণে গলস্টোন হতে পারে, বাইল সল্ট কমে যাওয়ার কারণে 7 আলফা হাইড্রোক্সিলেস। বিলিয়ারি ট্রিতে যদি কোনো ইনফেকশন থাকে, ইনফেকশন হলে পিগমেন্ট স্টোন হতে পারে, গ্লুকোরোনিডেস। এনজাইমের শেষ মাথা মনে রাখলে হবে। গল ব্লাডারের আউটফ্লো যদি অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে গল ব্লাডারের ওয়ালে ইরিটেশন হয় এবং ইনফ্লামেশন হয়। সেই এনজাইমের নাম লেসিথিনেস।
তাহলে এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। আই থিংক সো প্যাথোজেনেসিস রিলেটেড এই 4টার বেশি এনজাইম লাগবে না। গলস্টোন ডিজিজের, গল ব্লাডার ডিজিজের প্যাথোজেনেসিস রিলেটেড এই 4টার বেশি এনজাইম লাগবে না। প্যাথোজেনেসিস রিলেটেড আমরা 4 এনজাইম, 4টে এনজাইমকে আমরা একসাথে মুখস্থ করে যদি ফেলি, একসাথে যদি রিভিশন দিই, তাহলে কি মাথায় আরো বেশি থাকার কথা না? আমার কাছে তো মনে হয় মাথায় তখন আরো বেশি থাকার কথা। আসলে আমরা আবার চলে যাই আমাদের বইতে। এখানে আমরা কোথায় কোথায় ছিলাম? এখানে সব কথা বলা আছে। ফার্টাইল, ফার্টাইল মানে হলো মাল্টিপ্যারিটি। মাল্টিপ্যারিটি মানে বেশি প্রেগনেন্সি, বেশি প্রেগনেন্সি মানে হলো বেশি ফিমেল হরমোন হচ্ছে সে। মোস্ট কম, আচ্ছা কমপ্লিকেশনটা এখনো বলা হয়নি। কমপ্লিকেশন আর প্রেজেন্টেশন আমি একসাথে বলবো, যদি বলতে ভুলে যাই মনে করে দিবেন। গলস্টোন ডিজিজের প্রেজেন্টেশন, কমপ্লিকেশন আমি সব একসাথে বলবো। ডায়াগনোসিস হবে আল্ট্রাসাউন্ড দিয়ে, এটা আপনারা জানেন। ট্রিটমেন্ট কিসের উপর হবে সেটা ডিপেন্ড করবে, পেশেন্ট কি অ্যাসিম্পটোমেটিক নাকি সিম্পটোমেটিক নাকি কমপ্লিকেটেড। পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, গলস্টোন আছে, নো ট্রিটমেন্ট। পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, গলস্টোন আছে, কোনো ট্রিটমেন্ট নেই। পেশেন্টের বিলিয়ারি কোলিক, সিমটম আছে কিন্তু অ্যাকুইট কোনো ইমার্জেন্সি না, কোনো কমপ্লিকেশন না, বিলিয়ারি কোলিক। এটার ক্ষেত্রে আমাদের অপারেশন, ইলেকটিভ সার্জারি, অর্থাৎ ডেট নিব, অপারেশন করব। কমপ্লিকেটেড কেস, কোন একটা কমপ্লিকেশন নিয়ে আসছে, এমফাইসেমাটাস গল ব্লাডার, অ্যাকুইট কলেসিস্টেটিস, গল ব্লাডারের রাপচার, কমপ্লিকেশন নিয়ে আসছে, ডিপেন্ড করবে, এটা ইমার্জেন্সি সার্জারি হতে পারে, ইমার্জেন্সি কলেসিস্টেক্টমি। কিছু কিছু কমপ্লিকেশন আমরা ইলেকটিভ করতে পারবো, যেমন কমপ্লিকেশনটা যদি হয় মোটামুটি স্টেবল, অবস্ট্রাকটিভ জন্ডিস, সেক্ষেত্রে আমরা ইলেকটিভ অপারেশন করতে পারবো, ডিপেন্ড করে। পেশেন্টের কনসেন্ট নাই, পেশেন্ট মতামত দিচ্ছে না, পেশেন্ট কনসেন্ট দিচ্ছে না, অথবা পেশেন্ট এল্ডারলি, সার্জারি টলারেট করতে পারবে না, পেশেন্ট নট সুইটেবল ফর সার্জারি, নট ফিট ফর সার্জারি, কিন্তু তার গলস্টোন আছে, সেক্ষেত্রে আমরা তাকে কি ড্রাগ দিব? এমন কোন ড্রাগ দিব যেটা কিনা গলস্টোন ছোট ছোট যেগুলো আছে সেটাকে সলিউবলাইজ করে দিতে পারে। তার নাম কি? আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড। ঠিক আছে, যেটা কিনা বাইল সল্টের পরিমাণ বাড়ায় দেয়। আশা করি বুঝতে পারছেন ট্রিটমেন্ট গুলোর মডালিটি, যদিও ট্রিটমেন্ট স্টেপ 1 এইভাবে জিজ্ঞেস করবে না, তবু হালকার উপরে ঝাপসা একটু বলে দিলাম। এখানে কিছু কথা আবার বলা আছে, কোলেস্টেরল স্টোন হওয়ার কারণ কি, পিগমেন্ট স্টোন হওয়ার কারণ কি এখানে বলা আছে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, ম্যাক্সিমাম স্টোনই কি? ঠিক আছে, ম্যাক্সিমাম স্টোনই হলো রেডিওলুসেন্ট। আর কিছু স্টোন আছে তাদের ক্ষেত্রে অপাসিটি থাকতে পারে, সেটা হলো অনলি 10 to 20%। তাদের অপাসিফিকেশনের কারণ হলো ইনক্রিজ ক্যালসিয়াম কন্টেন্ট, তাদের অপাসিফিকেশনের কারণ হলো ইনক্রিজ ক্যালসিয়াম কন্টেন্ট। এই জন্য গল স্টোন ডায়াগনোসিস করার জন্য আমাদের ডায়াগনস্টিক মডালিটি হলো আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে না, কারণ আমরা এক্স-রেতে দেখতে পাবো না। পিগমেন্ট স্টোনের মধ্যে কথাগুলো বলা হয়েছে অলরেডি, ঠিক আছে। এখানে পিগমেন্ট স্টোন নিয়ে কিছু কথা আছে, যেমন ক্রনিক হেমোলাইসিসের জন্য হতে পারে, ক্রনস ডিজিজে হতে পারে। ক্রনস ডিজিজে পিগমেন্ট স্টোন হবে কেন? ক্রনস ডিজিজের একটা পেশেন্টের, ক্রনস ডিজিজে একটা পেশেন্টের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে ভিটামিন বি12 অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হওয়াটা ক্রনস ডিজিজে বেশি লাইকলি। কি বলি ফলিক অ্যাসিড, কারণ কি? কারণ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ক্রনস ডিজিজে বেশি অ্যাসোসিয়েটেড, বলেন তো কেন? কারণ আইলিয়ামে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের উপস্থিতিতে ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয়। তাহলে ক্রনস ডিজিজ মানে হলো ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আপনাকে যদি বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে অ্যানিমিয়া হওয়ার মেকানিজম কি, তাহলে যেখানে মেগালোব্লাস্ট মানে বড় বড় আরবিসি বোন ম্যারোতে, বড় বড় আরবিসি পেরিফেরিতে, এই বড় বড় আরবিসি রাপচার হয় তাড়াতাড়ি, এই বড় বড় আরবিসি রাপচারও হয় তাড়াতাড়ি। ঠিক আছে, যে বড় বড় মেগালোব্লাস্ট আমি বোন ম্যারো থেকে রিলিজ করতে পারতেছি না, তাদের টার্নওভার হবে কি করে? তাদের ইনক্রিজ টার্নওভার। অর্থাৎ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বোন ম্যারোর মধ্যে আমরা কি পাবো? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি পাবো বলেন? ইনক্রিজ ইরেথ্রোব্লাস্ট টার্নওভার, ইনক্রিজ টার্নওভার, অর্থাৎ ইরেথ্রোব্লাস্ট প্রচুর রাপচার হবে, সেখানে প্রচুর ভাঙা হবে। যখন সেখানে প্রচুর ভাঙা হবে, সো এখানে ওয়ান কাইন্ড অফ বলতে পারেন আপনার হেমোলাইসিসের মতন কিছু ফিচার, তার তার ক্ষেত্রে বিলিরুবিন প্রোডাকশন বেশি। সো অনেক দিন ধরে এই ঘটনাটা ঘটলে তার ক্ষেত্রে পিগমেন্ট স্টোন হতে পারে। কর্নস ডিজিজ কিভাবে পিগমেন্ট স্টোন করে, এটার থেকে একটু কোরিলেশন, খুব বেশি হাই এল না, কিন্তু না জানলে তো আপনার এটা পড়তে ভালো লাগবে না, ভুলে যাবেন।
ক্রনিক হেমোলাইসিসের কথা আমি বলছি। ক্রনিক হেমোলাইসিস কথাটা মানে হলো হেমোলাইটিক অ্যানিমিয়া, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া। কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে জিনিসটা হওয়াটা লাইকলি, যেমন সেটা সিকেল ডিজিজ হতে পারে, সেটা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস হতে পারে, এটা থ্যালাসেমিয়া হতে পারে। অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে এটা হবে কেন? কে বলতে পারবে? যে বলতে পারবে সে একটা জিনিয়াস। অ্যালকোহলিক সিরোসিস আমি বলতেছি পিগমেন্ট স্টোন। কারণ কি? অ্যালকোহলিক সিরোসিস আমি বলতেছি পিগমেন্ট স্টোন, এটার কারণ কি? অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, ফাইন। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস থাকে। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস থাকে। অ্যালকোহলিক সিরোসিস যখন হবে তখন গল ব্লাডার ফাইব্রোসিস। সিরোসিসের পেশেন্টের ক্ষেত্রে গল ব্লাডার ও ফাইব্রোসিস হওয়াটা স্বাভাবিক। গল ব্লাডার যখন ফাইব্রোসিস হবে তখন তার মোটিলিটি কম। গল ব্লাডার যখন ফাইব্রোসিস হবে তখন গল ব্লাডারের মোটিলিটি কম। তো আপনার কাছে এই জিনিসগুলো একটু যদি ব্যাখ্যা না থাকে বিরক্ত লাগবে পড়তে, পড়া ভালো হবে না। যে ক্রস ডিজিজে পিগমেন্ট স্টোন কেন, ক্রনিক হেমোলাইসিসেরটা খালি একটাই জানেন, বাকিটা তো জানেন না। অ্যালকোহলিক সিরোসিসের ক্ষেত্রে আহ পিগমেন্ট স্টোন কেন? তাহলে অ্যালকোহলিক সিরোসিসে অ্যালকোহলিজমে ম্যাক্রোসাইটোসিস হয়, আমরা কয়দিন পরেই দেখতে পাবো ম্যাক্রোসাইটোসিস হয় কিনা। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে ভিটামিন বি12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তার ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ইনক্রিজড হেমোলাইসিস, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর গল ব্লাডারে ফাইব্রোসিস, গল ব্লাডার ফাইব্রোসিস হয়ে গেলে মোটিলিটি কম। অ্যাডভান্স এজে কেন হয় জানি না। অ্যাডভান্স এজে তো প্রিসিপিটেশন হওয়ার চান্স বেশি, অর্থাৎ ধীরে ধীরে একটু 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 করে প্রিসিপিটেশন হচ্ছে, এখন পরিমাণ বেড়ে গেছে প্রিসিপিটেটেড, এটার মেকানিজম হতে পারে, বাট আই ডোন্ট নো। নেক্সট, বিলিয়ারি ইনফেকশন থেকে কেন পিগমেন্ট স্টোন হবে সেটা অলরেডি বলা হয়েছে। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এটা দিয়ে যে অ্যাকচুয়ালি পিগমেন্ট স্টোনই হবে ব্যাপারটা এরকম না, মিক্সড স্টোন হবে। ইউএসএমএলিতে এটা একটা ঝামেলা আছে। ইউএসএমএলিতে যেটা করছে, বেসিক একটা টাইপ বাদ দিয়ে দিছে। বেসিক টাইপটার মধ্যে একটা টাইপ হলো মিক্সড স্টোন, ঠিক আছে? সেটা কোলেস্টেরল না, সেটা পিগমেন্টও না, মিক্সড। তো টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের ক্ষেত্রে আপনি এটাকে পিগমেন্টেড বলতে পারেন না, এটার ক্ষেত্রে মোর লাইকলি সেটা হলো মিক্সড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হলো প্রেজেন্টেশন। একটা গল স্টোন হলে একটা পেশেন্ট কি কি জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং কমপ্লিকেশন, তার কি কি কমপ্লিকেশন গুলো থাকতে পারে। এখান থেকে যেগুলো পরীক্ষায় আসবে, এখান থেকে দুইটা ব্যাপার। এক, আপনি কমপ্লিকেশন কোনটা এটা আপনি ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা। কারণ কমপ্লিকেশন মানে এক একটা ডিজিজ, এক একটা কন্ডিশন, এগুলো ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা। দুই নম্বর কথা হলো তার প্যাথোজেনেসিসটা আপনি কতটুকু বুঝতেছেন, যে কেন এই কথাটা হলো, কেন এই ঘটনাটা ঘটলো, এটা আপনি বুঝতেছেন কিনা, সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে আসেন। প্রথম কথা যেটা হতে পারে যে গলস্টোন হলে যে সিমটম থাকবে এরকম তো কোনো কথা নাই। গলস্টোন হয়েছে তাতে কি হয়েছে, কোনো সিমটম নাই। তাহলে এটা হলো গল ব্লাডার। যদি স্টোন এখানে পড়ে থাকে, স্টোন আর কোনো জায়গায় মুভ করি নাই, এই পেশেন্ট হবে অ্যাসিমটোমেটিক। এই পেশেন্ট হবে অ্যাসিমটোমেটিক, ঠিক আছে? তার কোনো সিমটম নাই। তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ সিস্টিক ডাক্ট, সেখানে সে মুভ করে। গল ব্লাডার যখন কন্ট্রাকশন করে, তখন স্টোনটা এখান থেকে মুভ করে এখানে যে এটাকে অবস্ট্রাকশন করে দেয়। এটা তার 1 নাম্বার পজিশন, এটা তার 2 নাম্বার পজিশন। যখন এটাকে সে অবস্ট্রাকশন করে দেয় তখন আমরা অবস্ট্রাকশনকে রিলিফ করার জন্য কন্ট্রাকশন আরো বাড়াই দিই। যখন কন্ট্রাকশনকে আরো বাড়াই দিই তাও তো এটা রিলিফ হয় না, তখন পেইন ফিল করি। কিন্তু সে তো সারাক্ষণ পার্মানেন্টলি এটাকে অবস্ট্রাকশন করে রাখে না, সে পরবর্তীতে আবার ব্যাক করে আগের জায়গায় ফিরে আসে। এটা ধরেন 3 নাম্বার পজিশন, অর্থাৎ এই অবস্ট্রাকশনটা পার্মানেন্ট না। তাহলে এটাকে কি বলবো? এপিসোডিক অবস্ট্রাকশন। এপিসোডিক, কখনো করে কখনো করে না। এপিসোডিক কি অবস্ট্রাকশন করতেছে, এটা অ্যাকচুয়ালি নেকে অবস্ট্রাকশন হয়, তা ধরেন সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন। নেকে অবস্ট্রাকশন হলে তো আর সিস্টিক ডাক্টে বাইরে যাবে না, আমরা বলি এটাকে সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশনই বলি সহজ ভাষায় আর কি। সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন যেটা হচ্ছে সেটা হলো এপিসোডিক, কখনো হয় কখনো হয় না। তাহলে কখনো হয় কখনো হয় না, অথবা যখন হয়, যখন এইভাবে ধাক্কা দেয় আটকা পড়ে ব্যথা হয়, আবার যখন সে আগের জায়গায় চলে আসে তখন ব্যথা হয় না। এই যে কন্ডিশন এটা হলো biliary colic, এটা মোস্ট কমন প্রেজেন্টেশন। এই যে কন্ডিশন সেটাই হলো biliary colic, এটাই হলো biliary colic। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই biliary colic এটাকে আমরা বলবো সিমটম। এই পেশেন্টের সিমটম আছে, তাহলে একটা পেশেন্টের যদি biliary colic হয় তাহলে এটা সিমটোমেটিক গল ব্লাডারের মধ্যে পড়বে, ঠিক আছে? সিমটোমেটিক গলস্টোন ডিজিজের মধ্যে পড়বে। সেটা সিমটোমেটিক গলস্টোন ডিজিজের মধ্যে পড়বে, কিন্তু কমপ্লিকেটেড গলস্টোন ডিজিজের মধ্যে পড়বে না। তাহলে biliary colic নিয়ে যদি কেউ আসে, অ্যাসিমটোমেটিক যদি আসে তাহলে নো ট্রিটমেন্ট। সিমটোমেটিক biliary colic এখানে যদি আসে তাহলে তো এটা একেবারে এখনই অপারেশন করতে হবে এরকম কোনো কথা নাই, পরে করলে হবে, ইলেকটিভ অপারেশন।
ইলেকটিভ সার্জারি, ইলেকটিভ কলিসিস্টেক্টমি। এখন আমরা এটাকে নিয়ে আরো একটু সামনে আগাবো। কিভাবে সামনে আগাবো? দীর্ঘদিন যাবত যদি সে এই জায়গাতে গল স্টোনটা যদি এই জায়গাতে পড়ে থাকে, দীর্ঘদিন যাবত যদি সেখানে স্টোনটা পড়ে থাকে, তাহলে সেই ওয়ালকে ইরিটেশন করে ক্রনিক ইনফ্লামেশন করতে পারে। এটাকে আমরা বলি ক্রনিক ক্যালকুলাস কলিসিস্টাইটিস। আমি এখানে সহজ করে লিখতেছি ক্রনিক কলিসিস্টাইটিস। এখানে সে যেটা করতে পারে ক্রনিক কলিসিস্টাইটিস। ক্রনিক কলিসিস্টাইটিস এটা বিলিয়ারি কোলিকের পেশেন্টের ক্ষেত্রে ইনভেরিয়েবলি প্রেজেন্ট থাকে। যার ক্ষেত্রে বিলিয়ারি কোলিক আছে, নিশ্চয়ই অনেকদিন ধরে গল স্টোন আছে, তার ক্ষেত্রে ক্রনিক কলিসিস্টাইটিস থাকবে। কিন্তু ক্রনিক কলিসিস্টাইটিস আপনি বলতে পারবেন না আনটিল হিস্টোপ্যাথোলজি। এটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। এটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, ঠিক আছে? স্টোন আছে নাকি নাই, প্রেজেন্স অফ স্টোন, স্টোন আছে নাকি নাই, এটা আপনাকে বলে দিবে আল্ট্রাসোনোগ্রাম। বিলিয়ারি কোলিক নাকি অ্যাসিম্পটোমেটিক, নাকি অবস্ট্রাকটিভ জন্ডিস, নাকি অ্যাকুট ক্যালকুলাস কলিসিস্টাইটিস, এটা বলে দিবে আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্রনিক কলিসিস্টাইটিস বলতে হলে আপনাকে হিস্টোপ্যাথোলজির কি নিতেই হবে, হিস্টোপ্যাথোলজির হেল্প নিতেই হবে। হিস্টোপ্যাথোলজিতে আপনি কি পাবেন? কথা খুব সহজ। এক নম্বর কথা, গল ব্লাডার ফাইব্রোসিস হয়ে গেছে কিনা সেটা পাবো, হ্যাঁ গল ব্লাডার কিছু ফাইব্রোসিস পাবো। দুই নম্বর কথা, ক্রনিক ইনফ্লামেটরি সেল পাবো কিনা, হ্যাঁ দুই নম্বর কথা ক্রনিক ইনফ্লামেটরি সেল পাবো। এগুলো সহজ কথাগুলো আমি আগে বলে ফেলতেছি, ঠিক আছে? সহজ কথার পরে একটা কঠিন কথা আছে, এবং এই কঠিন কথাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি কেউ বলতে পারবেন? এই কঠিন কথাটা হলো যে মিউকোসাটা নরমাল একটা হেলদি গল ব্লাডারের ক্ষেত্রে যেটা থাকে, এই লেয়ার এক একটা আরেকটা চেয়ে আলাদা থাকে। ধরেন এটা হলো মিউকোসা, এটা সাব মিউকোসা, এটা হলো মাসেল লেয়ার। এটা হলো একটা হেলদি গল ব্লাডারের, যখন আমরা হিস্টোলজি করব তখন আমরা এরকম দেখব। যখন একটা আনহেলদি গল ব্লাডার দেখবো তখন এটা তার মাসেল লেয়ার, এটা তার মাসেল লেয়ার, মাসেল লেয়ারের মধ্যে দেখবো মিউকোসা এভাবে ঢুকে আসে, মাসেল লেয়ারের মধ্যে এভাবে মিউকোসা ঢুকে আসে বাইল সহ। এই জিনিসটাকে বলা হয় হার্নিয়েশন অফ দ্য গল ব্লাডার মিউকোসা ইনটু দ্য মাসকুলার ওয়াল। এটা খুব সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট, যেটা দেখে ডায়াগনোসিস কনফার্ম করা হয় মোটামুটি সেটা। এটাকে আমি সহজ করে লিখে দিচ্ছি, সেটা কি? হার্নিয়েশন অফ মিউকোসাল লেয়ার। মিউকোসাল লেয়ারটা কোথায় ঢুকে গেছে? মিউকোসাল লেয়ার ইনটু মাসকুলার লেয়ার, সে মাসকুলার লেয়ারের মধ্যে ঢুকে গেছে। এই যে সে যখন মাসকুলার লেয়ারের মধ্যে ঢুকে যাবে, এটা এই জিনিসটা আপনাকে আসলে হিস্টোলজি ছবি দেখে ইউএসএমএল বুঝতে হবে না, ওটা ডেসক্রিপশন দিবে, ডেসক্রিপশন পড়ে বুঝতে হবে। এটাকে বলা হয় রকিটেন্সকি এরশফ সাইনাস। অর্থাৎ এটা একটা সাইনাসের মতন মনে হচ্ছে না? এটা একটা সাইনাসের মতন মনে হচ্ছে না? সাইনাস মানে কি? সাইনাস মানে যা শুরু আছে শেষ নেই, অর্থাৎ এই দিকে আপনি যেতে পারবেন বেরোতে পারবেন না, শুরু আছে শেষ নেই। তাহলে এই সাইনাসটাকে আমরা নাম দিছি, কি নাম দিছি? নামটা অনেক কঠিন, রকিটেন্সকি। আমার নাম বানানে ভুল হতে পারে, আপনারা জানেন এটা। রকি টেন্স কি, তারপরে কথা হলো এসফ, এসফ তো কমন একটা নাম, আশা করি হয়ে যাবে। রকি টেন্স কি এসফ সাইনাস। এই যে সাইনাস, এটাকে বলা হয় রকি টেন্স কি এসফ সাইনাস। এটা দেখে হিস্টোপ্যাথোলজিক্যালি ডায়াগনোসিস করা হয়। বিলিয়ারি কোলিকের, বিলিয়ারি কোলিক মানে কি? এপিসোডিক, যখন অবস্ট্রাকশন হবে তখন গলব্লাডার কন্ট্রাকশন করবে, তখনই পেইন ফিল হবে। এই বিলিয়ারি কোলিকটা নিয়ে আপনাদেরকে আরো একটু জিজ্ঞেস করবেন, বিলিয়ারি কোলিকটা কখন হয়? বিলিয়ারি কোলিকটা হয় আফটার মিল। আপনাকে বলতে পারে খাবারের পরে, অথবা বলতে পারে আফটার ফ্যাটি মিল, আফটার ফ্যাটি ফুড। তখন জিজ্ঞেস করবে এটার মেকানিজম কি। সিরিয়াসলি, এটা যেমন প্রফেও জিজ্ঞেস করতো, এখানেও জিজ্ঞেস করবে খাবারের পরে অথবা ফ্যাটি ফুডের পরে। ডিওডেনাম থেকে যেটা আসবে, ঢাকা ইউনিভার্সিটি না, এটা ডিওডেনাম। ডিওডেনাম থেকে যেটা আসবে সেটা হলো কলিসিস্টোকাইনিন। কলিসিস্টোকাইনিন গল ব্লাডারকে কন্ট্রাকশন করাবে। এই কলিসিস্টোকাইনিনের কারণে গল ব্লাডার যখন বেশি বেশি কন্ট্রাকশন হবে, তখন পেইনের পরিমাণটা বৃদ্ধি পাবে, তখন পেইনের পরিমাণটা বৃদ্ধি পাবে। এই জন্য এটা খাবারের পরে বেশি অ্যাগ্রাভেট করে। এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না, আমরা মাত্র দুইটা কেস পড়লাম। একটা হলো অ্যাসিম্পটোমেটিক কেস, আর একটা হলো ক্রনিক কলিসিস্টাইটিস। ক্রনিক কলিসিস্টাইটিস থেকে আমরা আমরা আর কি মাইল্ড ফর্ম গুলো, যেখানে সিমটম গুলো মাইল্ড, আমরা সেটাকে পড়তেছি, ঠিক আছে? এখন ধরেন ক্রনিক কলিসিস্টাইটিস অথবা অ্যাসিম্পটোমেটিক এর একটা পেশেন্ট, সে অনেকদিন ধরে অ্যাসিম্পটোমেটিক অথবা ক্রনিক কলিসিস্টাইটিস, ঠিক আছে? এটা তো মাইল্ড সিমটম, একটু ব্যথা করে পরে তো ঠিক হয়ে যায়, তাই না? রাইট আপার কোয়াড্রেন্টে ব্যথা করতে পারে, এপিগ্যাস্ট্রিক ব্যথা করতে পারে, পেইন হতে পারে। এই পেশেন্ট যদি অনেক দিন ধরে প্রোগ্রেস করে, তার একটা খারাপ প্রোগ্রেশন হয়। অনেকটা প্রোগ্রেস করলো, অনেকদিন ধরে প্রোগ্রেস করলো, যদিও কিনা সে অ্যাসিম্পটোমেটিক,
তাও কিন্তু সেখানে একটা ইনফ্লামেশন হয়। যদিও কিনা সে অ্যাসিম্পটোমেটিক, তবুও সেখানে ইনফ্লামেশন হবে, কারণ স্টোন মেডিয়েটেড ইরিটেশন। তো সে অ্যাসিম্পটোমেটিক কেন? কারণ নো অবস্ট্রাকশন। সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হয় না, এই কারণে কোনো সিমটম নাই। কিন্তু ওয়ালের মধ্যে, গল ব্লাডারের যেটা ওয়াল, সেখানে ঠিকই তার ইরিটেশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। দীর্ঘদিন যখন একটা ওয়ালের মধ্যে এভাবে ইরিটেশন হয়, ইনফ্লামেশন হয়, তখন এখানে অনেকগুলো সেল ড্যামেজ হয়। যখন এভাবে অনেকগুলো সেল ড্যামেজ হয়, সেলের ভেতরের ফসফেট গুলো বাইরে এক্সপোজ হয়ে যায়। সেল ড্যামেজ হলে সেলের ভেতরে যে ফসফেট গুলো থাকে নেগেটিভ চার্জ, এই নেগেটিভলি চার্জ ফসফেট গুলো বাইরে তখন এক্সপোজড হয়ে যায়, তখন সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, অর্থাৎ ক্যালসিফিকেশন। তাহলে কোন একটা ড্যামেজ টিস্যু অথবা ড্যামেজ সেলে ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, এটাকে বলা হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। তা ঠিক একইভাবে দীর্ঘদিন যাবত এখানে ক্রনিক ইনফ্লামেশন হলে সেটা প্রোগ্রেস করতে পারে কিসে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন তার মানে গল ব্লাডারের ওয়ালটা কি হয়ে যাবে? ক্যালসিফাইড হয়ে যাবে। ই ওয়ার্ল্ডে দেখবেন একটা ছবি আছে এটা দিলে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশনের টাইপটা কি? ক্যালসিফিকেশন এখানে টাইপ হলো ডিস্ট্রফি, সেল ড্যামেজ, এই কারণে ক্যালসিফিকেশন হয়েছে। ক্যালসিফিকেশন মোট কত প্রকার? কদিন আগে যারা এন্ডোক্রাইন শেষ করছেন তাদের বলা উচিত। একটা হলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, একটা হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আমরা এখানে যেটা কথা বলতেছি সেটা হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, ঠিক আছে? আরেকটা হলো ফ্যাট নেক্রোসিসে যেটা পাই, সেটা টিপিক্যালি ক্যালসিফিকেশন না, এটা হলো স্যাপোনিফিকেশন। ক্যালসিয়াম সল্ট জমা হয়, কিন্তু সেখানেও ক্যালসিয়াম সল্ট জমা হয়। আশা করি বুঝতে পারছেন। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হওয়া মানে হলো হাইপার ক্যালসিমিয়া অথবা হাইপার ফসফেটেমিয়া থেকে হচ্ছে, ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি। ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি হলে সেখানে ক্যালসিয়াম সল্ট ডিপোজিশন হবে কেন? এটার সাথে সলিবিলিটি প্রোডাক্টের একটা সম্পর্ক আছে। ক্যালসিয়াম, কনসেন্ট্রেশন অফ দ্য ক্যালসিয়াম টাইমস কনসেন্ট্রেশন অফ দ্য ফসফেট। এরা যদি সলিবিলিটি প্রোডাক্টের চেয়ে বেশি হয়, আপনাকে জানা লাগবে না সলিবিলিটি প্রোডাক্ট কত, জাস্ট একটা টার্ম, একটা নাম্বার, কনসেপ্ট থাকলে হবে, মুখস্থ করা দরকার নেই। যদি সলিবিলিটি প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে সেখানে প্রিসিপিটেশন হবে। নরমাল রেঞ্জে আমরা এটাকে বেশি রাখতে চাই, সামান্য একটু বেশি রাখতে চাই। মাইল্ডলি যদি হাই থাকে তাহলে এটা আমাদের বোন ফরমেশন করতে হেল্প করে, আর এটা যদি সিগনিফিকেন্টলি হাই হয়ে যায়, সলিবিলিটি প্রোডাক্টের চেয়ে যদি সে বেশি পরিমাণে হাই হয়ে যায়, তাহলে সেখানে যেখানে সেখানে প্রিসিপিটেশন হয়ে অর্গান ক্যালসিফিকেশন করবে। সে যখন এই অর্গান ক্যালসিফিকেশন করবে, তখন আমরা এটা নাম দিব, তখন আমরা এটার নাম কি দিব? মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। কোন ধরনের অর্গান ক্যালসিফিকেশন করবে এটা জানার জন্য চলে আসেন বোন ফরমেশন। বোন ফরমেশন করার জন্য আমাদের কোন এনভায়রনমেন্ট দরকার? অ্যালকালাইন এনভায়রনমেন্ট নাকি অ্যাসিডিক এনভায়রনমেন্ট? বোন ফরমেশন করার জন্য অ্যালকালাইন এনভায়রনমেন্ট দরকার। কে তৈরি করে? অস্টিওব্লাস্ট। কে তৈরি করে? অস্টিওব্লাস্ট। কোন এনজাইমের মাধ্যমে তৈরি করে? অ্যালকালাইন ফসফেটেস। কোন এনজাইমের মাধ্যমে তৈরি করে? অ্যালকালাইন ফসফেটেস। অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, বুঝবো কি করে? অ্যালকালাইন ফসফেটেজের পরিমাণ বেড়ে যাবে। তাহলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোন অর্গানে হবে? ঠিক একইভাবে ক্যালসিয়াম সল্ট ডিপোজিশন হচ্ছে কোন অর্গানে হবে? যে অর্গানে অ্যালকালাইন এনভায়রনমেন্ট বেশি, অ্যালকালাইন অর্গান। কোন অর্গান অ্যালকালাইন অর্গান? কোন অর্গান অ্যালকালাইন অর্গান? ভেরি গুড। আমরা ওই অর্গানকে অ্যালকালাইন অর্গান বলবো যারা অ্যাসিড রিলিজ করে দেয়। আমাদের হিউম্যান বডিতে আমরা যতবার অ্যাসিড অ্যালকালি নিয়ে কথা বলবো, সেখানে এই রিঅ্যাকশনটা আসবে। ওয়াটার বাই কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন বাইকার্বনেট। তাহলে একটা টিস্যু, একটা অর্গান যেভাবে অ্যাসিডকে বের করে দেয়, সে বাইকার্বনেটটাকে তার ইন্টারস্টিশিয়ামে নিয়ে আসে, ব্লাড ভেসেলে নিয়ে আসে, ওই এরিয়াতে নিয়ে আসে। এই ঘটনা স্যার এটা করা সম্ভব না। তাহলে এভাবে অ্যাসিড বের করে দেয় যে অর্গান, তারা নিজেদের কাছে বাইকার্বনেট রেখে দেয়। এভাবে অ্যাসিড বের করে দেয় যে অর্গান, তারা নিজেদের কাছে বাইকার্বনেট রেখে দেয়। যেসব অর্গান অ্যাসিড বের করে দেয়
তারাই হলো অ্যালকালাইন অর্গান। এরকম অ্যালকালাইন অর্গান তাহলে দুইটা, একটা হলো গ্যাস্ট্রিক মিউকোসা, গ্যাস্ট্রিক টিস্যু, 2 কিডনি। তাহলে আমি যদি আপনাকে বলি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোথায় হলে বেশি ইম্পর্টেন্ট? কিডনি। কিডনিতে যখন এরকম মেটাবলিক ক্যালসিফিকেশন হবে তখন আমরা সেটাকে কি বলবো? নেফ্রোক্যালসিনোসিস। নেফ্রোক্যালসিনোসিস হলে আমরা কি ফিচার পাই? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। নেফ্রোক্যালসিনোসিস যদি হয় তাহলে আমরা কি ধরনের ফিচার পাই? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, দুঃখিত এটার জন্য। জাস্ট ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন থেকে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে গেছিলাম, এখন আমরা আবার ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে চলে আসলাম। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আমরা কোথা থেকে পড়া শুরু করছিলাম? গল ব্লাডার থেকে। গল ব্লাডারের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন যদি হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পোর্সেলেন গল ব্লাডার। সেটাকে বলা হয় পোর্সেলেন গল ব্লাডার। তাহলে এটা যদি অ্যাসিম্পটোমেটিক কোনো পেশেন্টের ক্ষেত্রে আপনি এটা পান, তাহলে দেখা যাবে এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। ইনসিডেন্টাল ফাইন্ডিং মানে অন্য কোনো কারণে সিটি স্ক্যান অথবা এক্সরে করছেন। ইনসিডেন্টাল ফাইন্ডিং। কিসের ইনসিডেন্টাল ফাইন্ডিং? কোনো একটা কারণে এক্সরে করা হয়েছে, কোনো একটা কারণে সিটি স্ক্যান করা হয়েছে, সেখানে আমি হঠাৎ করে দেখি এই মামা গল ব্লাডার দেখি ক্যালসিফাইড, গল ব্লাডারের ওয়াল দেখি সাদা। ক্যালসিফিকেশন বুঝবো কি করে? ইনক্রিজ অপাসিটি। তখন বলবো পোর্সেলেন গল ব্লাডার। তাহলে ধরে নিলাম ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়েছে। ইনসিডেন্টাল ফাইন্ডিং হওয়ার পরে কি বসে থাকবো? না, বসে থাকা যাবে না। বলেন কেন? পোর্সিলেন গল ব্লাডার মানে হলো ইনক্রিজ রিস্ক অফ দা অ্যাডেনোকার্সিনোমা। পোর্সিলেন গল ব্লাডার মানে হলো ইনক্রিজ রিস্ক অফ অ্যাডেনোকার্সিনোমা অফ দা গল ব্লাডার। অ্যাডেনোকার্সিনোমা। তাহলে এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাহলে পোর্সিলেন গল ব্লাডার যাদের আছে তাদের কি হয়ে যেতে পারে? এটা অ্যাডেনোকার্সিনোমাতে কনভার্ট হয়ে যেতে পারে। অ্যাডেনোকার্সিনোমা হওয়া মানে এটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাহলে এটা ধরে বসে থেকে লাভ আছে? তাহলে যদিও ভাই আপনি অ্যাসিম্পটোমেটিক, কিন্তু আপনার কিন্তু প্রোগ্রেস অনেক বেশি। প্রোগ্রেস করতে করতে পোর্সিলেন গল ব্লাডার হয়ে গেছে, এটা কিন্তু একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, ইমার্জেন্সি 1 ঘন্টার মধ্যে অপারেশন করা দরকার আছে, নাকি পরে করলে হবে? কি মনে হয় আপনাদের? এরকম নাকি যে না 3 ঘন্টার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা হয়ে যেতে পারে, 5 ঘন্টার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা হয়ে যেতে পারে? পোর্সিলেন গল ব্লাডার ধরা পড়ছে, তার 5 ঘন্টার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা হয়ে যাবে, এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নাই। গুড। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো ইলেকটিভ কলেসিস্টেক্টমি। ঠিক আছে, ইলেকটিভ কলেসিস্টেক্টমি পুরোটা লেখার দরকার আছে। হ্যাঁ, তাহলে আমরা 3টা কন্ডিশন পড়ে ফেলছি। গল ব্লাডার থেকে, গল স্টোন থেকে 3টা কন্ডিশন পড়ে ফেলছি। অ্যাসিম্পটোমেটিক, ক্রনিক ইনফ্লামেশন, পোর্সিলেন গল ব্লাডার। আসেন আরো পড়ি, আরো আরো। এখন আমরা যেটা পড়বো সেটা, আমরা এর আগের যেটা বলছিলাম সেটা হলো সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হয় আবার আগের জায়গায় ফিরে আসে। সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হয় আবার আগের জায়গায় ফিরে আসে। যদি ফিরে না আসে, ইরিভার্সিবল, পার্মানেন্ট। এরকম যদি হয় তখন তার ফিরে আসবে না। যখন ফিরে আসবে না তখন এখানে লাইসোলেসিথিন 1 নম্বর কথা। তখন এখানে লাইসোলেসিথিন দিয়ে গল ব্লাডার ওয়ালকে আমরা ইরিটেট করব। তাহলে লাইসোলেসিথিন দিয়ে গল ব্লাডারের ওয়াল ইরিটেশন, গল ব্লাডারের ওয়াল 1 নম্বরে ইরিটেশন করলাম। 2 নম্বর কথা, সিক্রেশন বেরোতে পারতেছে না, তাহলে গল ব্লাডার ডিস্টেনশন, কন্টেন্ট দিয়ে ডিস্টেনশন। যখন ইরিটেশন হবে তখন সিক্রেশন বাড়বে, এটা দিয়ে আরো ডিস্টেনশন। সিক্রেশন বেড়ে গেছে, আরো ডিস্টেনশন। ইরিটেশনের কারণে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড। এত কথা যাওয়া দরকার নাই, সিক্রেশন বেশি, ডিস্টেনশন হচ্ছে। ডিস্টেনশন মানে গল ব্লাডারের ভেতরে ইন্টারলুমিনাল প্রেসার অনেক বেশি হাই। যখন ইন্টারলুমিনাল প্রেসার অনেক বেশি হাই তখন গল ব্লাডারের ওয়ালের যে ছোট ছোট ভেইন গুলো আছে সেটাকে কলাপস করে ফেলবে। তাহলে আমরা বলবো গল ব্লাডারের ওয়ালে এখন ইসকেমিয়া হবে। আমি কিন্তু এটা সবকিছু লিখি না, খেয়াল করছেন? ইন্টারলুমিনাল প্রেসার যখন হাই হবে তখন গল ব্লাডারের ওয়াল ইসকেমিয়া, যখন গল ব্লাডারের ওয়াল ইসকেমিয়া তখন নেক্রোসিস, যখন নেক্রোসিস তখন আবার ইনফ্লামেশন, যেখানে ইনফ্লামেশন সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন ই।
প্রোস্টাগ্ল্যান্ডিন ই একই সাথে আপনার ফিভার করবে, ভেসোডাইলেশন করবে, ইডিমা করবে, তার সিক্রেশন বাড়াবে, অর্থাৎ তার ভেতরে আরো বেশি লুমিনাল প্রেসার বৃদ্ধি করবে। তার মানে এটা প্রোগ্রেস করবে, এটা পজিটিভ ফিডব্যাক শুরু হয়ে গেছে। এই যে কন্ডিশন, এটাকে আমরা বলতেছি অ্যাকিউট কলিসিস্টাইটিস। এই যে কন্ডিশনের কথা আমি এতক্ষণ বললাম সেটাকে কি বললাম? অ্যাকিউট কলিসিস্টাইটিস। তাহলে অ্যাকিউট কলিসিস্টাইটিস ভার্সাস বিলিয়ারি কোলিক, ওটা তো আর অ্যাকিউট না, ওটা তো এত সিভিয়ার না, আলাদা করব কি করে? বিলিয়ারি কোলিক মানে কি? পেইনের অ্যাটাক গুলো এরকম, পেইন আছে পেইন ফ্রি, পেইন আছে পেইন ফ্রি। তাহলে অ্যাকিউট কলিসিস্টাইটিসের পেইনটা থাকবে প্রলংড, পেইনটা থাকবে প্রলংড। বিলিয়ারি কোলিক কোনো ইনফ্লামেশন আছে না, এটা অবস্ট্রাকশন হয়, কন্ট্রাকশন বেড়ে যায়, অবস্ট্রাকশন রিকভার করার জন্য, এই কন্ট্রাকশন বেড়ে যাওয়ার জন্য আমি ব্যথাটা পাই, এই জন্য এটা বিলিয়ারি কোলিক। এখানে ইনফ্লামেশন আছে, তাহলে সাইন সিমটম অফ ইনফ্লামেশন। তাহলে পেইন প্রলংড, এটা তো ভালোভাবে অবস্ট্রাকশন হয়েছে, এটা সারতেছে না, তাহলে পেইনটা অনেক বেশি, ইনফ্লামেশনের সাইন সিমটম ঢুকা দিব আমরা, ফিভার থাকবে, লিউকোসাইটোসিস থাকবে, গল ব্লাডারে টেন্ডারনেস থাকবে। যে গল ব্লাডারে যেটা টেন্ডারনেস আমরা চেক করি সেটাই হলো মারফিস সাইন পজিটিভ। তাহলে তার ক্ষেত্রে মারফিস সাইন পজিটিভ, তার ক্ষেত্রে গল ব্লাডারে তো এরকম থাকার কথা না, তার ক্ষেত্রে মারফিস সাইন নেগেটিভ। গল ব্লাডারের ওয়াল গুলো থাকবে ডিস্টেন্ডেড, পেরিকলিসিস্টিক কালেকশন থাকবে, ভোগিচোগি যা আছে এগুলো সব পাবেন। এটার ক্ষেত্রে আমরা কি আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। আল্ট্রাসোনোগ্রাম করলে কি দেখা যাবে? গল স্টোন দেখা যাবে। আল্ট্রাসোনোগ্রাম করলে কি দেখা যাবে? ওয়াল থিকনেস বেশি দেখা যাবে, পেরিকলিসিস্টিক কালেকশন দেখা যাবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। অ্যাকুইট কলিসিস্টাইটিস তাহলে তো ভাই এভাবে বাড়তেই পারে, অনেক অনেক বাড়তে পারে। হ্যাঁ ঠিক বলছেন, বাড়তে পারে। ইন্টারলুমিনাল প্রেসার প্রচুর পরিমাণে বেড়ে গেল, ইন্টারলুমিনাল প্রেসার প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে নেক্রোসিস হয়ে রাপচার হয়ে যাওয়া একটা ভাব। হ্যাঁ ঠিকই আছে, করে দেন রাপচার। অ্যাকুইট কলিসিস্টাইটিস ফলোড বাই রাপচার অফ দ্য গল ব্লাডার, তাহলে এটা রাপচার হয়ে যেতে পারে। তাহলে এটা যখন পরবর্তীতে রাপচার হয়ে যাবে তখন যেটা ডেভেলপ করবে সেটা কি? বিলিয়ারি পেরিটোনাইটিস, পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি ছড়ায় যাবে বাইল দিয়ে। আপনি কি চান এরকম বিলিয়ারি পেরিটোনাইটিস হোক? না চাই না ভাইয়া। রাপচার হওয়ার আগে এরকম ফুলে যাবে না, সাইজে অনেক বড় হবে না? আরে ঠিক বলছো তো, আসো বড় করে দেই। রাপচার হওয়ার আগে এসে সাইজে অনেক বড় হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় এমফাইসেমাটাস গল ব্লাডার। এমফাইসেমাটাস গল ব্লাডার, তাহলে এমফাইসেমাটাস গল ব্লাডারও কি একটা ইমার্জেন্সি কন্ডিশন। তাহলে আমরা কি চাই যে তার বিলিয়ারি পেরিটোনাইটিস হয়ে যাক? না চাই না। তাহলে এমফাইসেমাটাস গল ব্লাডার যদি আসে তাহলে আমরা ইমার্জেন্সি সার্জারি করে দিব, ইমার্জেন্সি সার্জারি করে দিব, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে তার ক্ষেত্রে করব ইমার্জেন্সি সার্জারি, কিন্তু অ্যাকুইট কলিসিস্টাইটিস এর ক্ষেত্রে? তাহলে অ্যাকুইট কলিসিস্টাইটিস হলে যে রাপচার হয়ে যাবে এরকম তো কোনো কথা নাই। অ্যাকুইট কলিসিস্টাইটিস থেকে এমফাইসেমাটাস কলিসিস্টাইটিস, এমফাইসেমাটাস গল ব্লাডার, তারপরে যে রাপচার। তাহলে আমাদেরকে একটা সময় দেওয়া আছে, একটা ওয়েট করতে পারবো। আমি যদি জিজ্ঞেস করি অ্যাকুইট কলিসিস্টাইটিস এবং এমফাইসেমাটাস গল ব্লাডার কার জন্য ওয়েট করা যাবে, কার জন্য ওয়েট করা যাবে না? এমফাইসেমাটাস গল ব্লাডার তার জন্য ওয়েট করা যাবে না, বড় হয়ে গেছে, ওয়াল থিন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে রাপচার, তাহলে তাড়াতাড়ি কাটো। অ্যাকুইট কলিসিস্টাইটিস তার ক্ষেত্রে ওয়েট করা যাবে। এবং যখন অ্যাকুইট ইনফ্লামেশন থাকে, যখন অ্যাকুইট ইনফ্লামেশন থাকে তখন তার সারাউন্ডিং এর ব্লাড ভেসেল গুলো খুব ডাইলেটেড থাকে, ওইখানে ছুরি চালানো মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। টিস্যুগুলো ইডিমাটাস থাকে, তখন টিস্যু ইনজুরি অনেক বেশি হবে। তাহলে অ্যাকুইট ইনফ্লামেটরি কন্ডিশনে না পারতে আমরা অপারেশন করব, যেখানে যেখানে রিস্ক বেশি, অপারেশন না করলে আরো ক্ষতি বেশি, সেখানে অপারেশন করব, অন্য জায়গায় করব না। যেমন অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, এমফাইসেমাটাস গল ব্লাডার, তো যেখানে যা হওয়ার ক্ষতি হয়ে গেছে এখন আর করে লাভ নাই, অ্যাকুইট ইনফ্লামেটরি কন্ডিশন, সেখানে আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করব না, একটু ইন্টারফেল দিয়ে অপারেশন করব। যেমন ব্রাস্ট অ্যাপেন্ডিক্স ফলোড বাই
এই অ্যাপেন্ডিসাইটিস এর এগুলো পড়াইছে আপনাদের? পড়াই নাই মনে হয়। এটা স্টেপ 2 তে বেশি কাজে লাগে। ব্রাস্ট অ্যাপেন্ডিসাইটিস ফলোড বাই অ্যাপেন্ডিকুলার মাস ফর্মেশন। অ্যাকুট কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে আমাদের যেহেতু একটু ওয়েট করার সুযোগ আছে এবং অ্যাকুট ইনফ্ল্যামেটরি স্ট্যাটাসে সার্জারি করলে সমস্যা, সেখানে অ্যাডহেশন বেশি থাকে, সেখানে টিস্যু ইডিমা বেশি থাকে, সেখানে ভেসোডাইলেটেড কন্ডিশন, আশেপাশে সব ছুরি চালালেই অনেক রক্ত পড়বে। সব কথা চিন্তা করে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে যেটা করব সেটা হলো ইন্টারভেল কোলেসিস্টেক্টমি। একটু ওয়েট করো, এখন ইনফ্লামেটরি কন্ডিশনটা সাবসাইড করুক, তারপরে করো ইন্টারভেল কোলেসিস্টেক্টমি। ব্যাস। তাহলে আমরা কি কি কন্ডিশন পড়ে ফেললাম? রাপচার হয়ে যেতে পারে, সেটাও পড়ে ফেললাম। এমফাইসিমাটাস গলব্লাডার হতে পারে, সেটাও পড়ে ফেললাম। এখন আসেন মিউকোসিল। মিউকোসিল মানে হলো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আর কোনো শরীরে চেতবোধ নাই, একটা কথা আছে না? অবস্ট্রাকশন হয়েছিল, অবস্ট্রাকশন হওয়ার কারণে ইনিশিয়ালি তার পেরিস্টালসিস বেশি ছিল। ইনিশিয়ালি তার পেরিস্টালসিস বেশি, ফলোড বাই মাসেল ফ্যাটিক। এখন ফ্যাটিক হয়ে গেছে। ফ্যাটিক হয়ে যাওয়ার কারণে ফ্ল্যাবি হয়ে গেছে, গলব্লাডারটা ফ্ল্যাবি হয়ে গেছে, টোন কমে গেছে, এখন ডিস্টেনশন হওয়া শুরু হয়েছে। ফ্যাটিক হয়ে গলব্লাডারের ওয়াল ডিস্টেনশন। তোমার কাছে এখন আপনাদের কাছে মনে হতে পারে যে পার্মানেন্ট অবস্ট্রাকশন থেকে সেটা অ্যাকুট কোলেসিস্টাইটিসে যেতে পারে। পার্মানেন্ট অবস্ট্রাকশন, কন্টেন্ট বেরোচ্ছে না, ইন্টারলুমিনাল প্রেসার বেশি, ওয়ালে ইসকেমিয়া, নেক্রোসিস, ইনফ্লামেশন, এটা বুঝলাম। কিন্তু আবার পার্মানেন্ট অবস্ট্রাকশন, পেরিস্টালসিস বেশি ছিল, ফলোড বাই ফ্যাটিক, তারপর অন্য রাস্তায় হাঁটা শুরু করলা যায়, আগের রাস্তায় গেলা না যায়, অ্যাকুট কোলেসিস্টাইটিস। এটা ডিপেন্ড করবে এই অবস্ট্রাকশনটা গ্রাজুয়ালি হয়েছে নাকি র্যাপিডলি হয়েছে। যদি অবস্ট্রাকশনটা গ্রাজুয়ালি ডেভেলপ করে, গ্রাজুয়ালি ডেভেলপ করা মানে গায়েস হয়ে গেছে, গল ব্লাডারে ডিস্টেনশন হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যদি গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যায় তখন তার লুমেন বড় হবে, লুমেনের প্রেসার বাড়বে না, কন্টেন্ট বাড়ছে, সেও সাইজে বড় হয়ে গেছে, তাই ওভাবে প্রেসার বাড়ে নাই। তাহলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কিন্তু প্যাথোলজিটা সেম। প্যাথোলজিটা সেম। পার্মানেন্ট অবস্ট্রাকশন যদি র্যাপিডলি ডেভেলপ করে, অ্যাকুট কোলেসিস্টাইটিস এবং তার সিকুয়েলি, আর যদি গ্রাজুয়ালি ডেভেলপ করে লং স্ট্যান্ডিং কন্ডিশন, তখন এই দিকে আগাতে পারে। এই দিকে আগানো মানে কি, তখন সেটা ডিস্টেন্ডেড গল ব্লাডার। গল ব্লাডার যখন খুব ডিস্টেন্ডেড হয়ে যাবে এবং এখানকার ভেতরের কন্টেন্ট বেরোতে পারতেছে না, অ্যাকুট ইনফ্লামেশনের দিকেও যায় নাই, তার বাইল গুলো সব অ্যাবজর্ব করে ফেলবো, মিউকাস গুলো এখানে রিলিজ করব। বাইল গুলো অ্যাবজর্ব করে ফেলবো, মিউকাস গুলো অ্যাবজর্ব করে ফেলবো, এই কন্ডিশনকে বলি মিউকোসিল। এটা ইউএসএমএল তে আসবে না। ইউএসএমএল তে অ্যাকুট কোলেসিস্টাইটিস, এমফাইসিমাটাস কোলেসিস্টাইটিস বেশি আসবে। অ্যাকুট কোলেসিস্টাইটিস, বিলিয়ারি কলিক, এগুলো আলাদা করতে পারেন কিনা সেটা আসবে। মিউকোসিল যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো এমপাইমা। আমি আবার বলতেছি, এটা ইউএসএমএল তে আসবে না। মিউকোসিল যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো এমপাইমা। কিন্তু আপনি সবগুলো টার্ম জানলে নিজে কমফোর্ট ফিল করবেন। অথবা অ্যাকুইট কোলেসিস্টাইটিস এর পেশেন্ট, অ্যাকুইট কোলেসিস্টাইটিস এর পেশেন্টে যদি এক্সেস পাস অ্যাকুমুলেশন করে তখনও গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে যাবে। এক্সেস পাস অ্যাকুমুলেশন করে তখনও গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে এমফাইসিমা ফর্মেশন করতে পারে, সরি এমপাইমা ফর্মেশন করতে পারে। তাহলে এমপাইমা হওয়ার দুইটা এরিয়া আছে, মিউকোসিলের মাধ্যমে, অ্যাকুইট কোলেসিস্টাইটিস এর মাধ্যমে। আমি আবার বলতেছি, ইউএসএমএল এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট না। ইউএসএমএল এর জন্য যা ইম্পর্টেন্ট এখন সেটা পড়ি। ইউএসএমএল এর জন্য যা যা ইম্পর্টেন্ট, অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে এটা বিশ্বাস হচ্ছে না তো, এই জন্য এটা ইম্পর্টেন্ট। বিলিয়ারি কোলিক পরেরটা ইম্পর্টেন্ট। বিলিয়ারি কোলিকের সাথে অ্যাকিউট কোলেসিস্টাইটিস কিভাবে আলাদা করবেন, এটা ইম্পর্টেন্ট। অ্যাকিউট কোলেসিস্টাইটিস থেকে অ্যাকিউট কোলেসিস্টাইটিস থেকে এমফাইসিমাটাস গল ব্লাডার আলাদা করতে পারেন কিনা। এটা থেকে এটা আলাদা করার, এটার সবকিছুই থাকবে কিন্তু ডিস্টেন্ডেড গল ব্লাডার না। এমফাইসিমাটাস কোলেসিস্টাইটিস এর মধ্যে গল ব্লাডারের সাইজটা অনেক বেশি। ডিস্টেন্ডেড গল ব্লাডার, আই মিন পালপেবল গল ব্লাডার। কিন্তু অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে মারফিসেন পজিটিভ, ওর ক্ষেত্রেও মারফিসেন পজিটিভ। ওর ক্ষেত্রে এডিশনাল একটা ফিচার আছে, সেটা হলো পালপেবল গল ব্লাডার, ডিস্টেন্ডেড গল ব্লাডার, এমফাইসিমাটাস বড় হয়ে গেছে। অ্যাকিউট ইনফ্লামেশন সাইন সিম্পটম ওরও আছে, সবার আছে। এদের দুজনের মধ্যে পার্থক্য করবে খালি একটা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরের কথাগুলো চলে আসি। তাহলে গল স্টোন যখন এখানে থাকে করতে পারে বিলিয়ারি কোলিক, যখন এখানে থাকে পার্মানেন্টলি তখন করতে পারে অ্যাকিউট কোলেসিস্টাইটিস।
যখন এখানে থাকে তখন করতে পারে সে এমপাইমা, মিউকোসিল। যখন সেই জায়গায় থাকবে ইরিটেট করবে তখন সে করতে পারে পোর্সিলেন গল ব্লাডার। সে তো মাইগ্রেট করতে পারে নাকি পারে না? সিস্টিক ডাক্ট হয়ে এখন সে মাইগ্রেট করে, সে মাইগ্রেট করলো। আমি এত এত বেশি মোটা আঁকলাম। সে এখন মাইগ্রেট করে কোথায় যেতে পারে? তাহলে এখন সে মাইগ্রেট করে কমন বাইল ডাক্টে চলে আসতে পারে। দিস ইজ কমন বাইল ডাক্ট। তাহলে এখন সে যদি কমন বাইল ডাক্টে চলে আসে, তাহলে কমন বাইল ডাক্টে আসার কারণে দুইটা ঘটনা ঘটবে। নাম্বার ওয়ান, ইরিটেশন। নাম্বার ওয়ান কি? ইরিটেশন। নাম্বার টু, লিভার থেকে বাইল আর ইন্টেস্টাইনে যেতে পারতেছে না, তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন। তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন হওয়ার জন্য আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস। বিলিয়ারি অবস্ট্রাকশন হওয়ার জন্য আমরা এই পেশেন্টের ক্ষেত্রে কি পাবো? অবস্ট্রাকটিভ জন্ডিস। আর এই জায়গাতে ইরিটেশন হওয়ার জন্য আমরা পাবো কোলেনজাইটিস। তাহলে এই পেশেন্টে কোলেনজাইটিস হওয়ার কারণে পেইন, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। এই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস মানে পেশেন্টের কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেশি, মানে পেশেন্টের পেইল স্টুল। তার কোলেনজাইটিস থাকার কারণে সিস্টেমিক সিম্পটমও থাকবে, অর্থাৎ ফিভার থাকবে। তাহলে কারো যদি ফিভার থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকে, মোস্ট লাইকলি সেটা কোলেনজাইটিস। আশা করি সবাই বুঝতে পারছেন। সো কোলেনজাইটিস আপনি বুঝতে পারতেছেন কিনা, ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা, এই কথাটা তারা জিজ্ঞেস করবেই করবে, অবশ্যই জিজ্ঞেস করবে, জিজ্ঞেস না করার কোনো উপায় নাই। এটাকে চারকোট স্ট্রাইট বলা হয়, এটা আপনারা সবাই জানেন। এই চারকোট স্ট্রাইটকে রেনল্ডস পেন্টার বানাইতেও পারেন, নাও বানাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তাহলে কমন এক্ষেত্রে যেটা স্টুডেন্টরা যেটা বুঝে না, আমি সেটা বোঝানোর চেষ্টা করি। সেটা হলো লিভার থেকে বাইল আসে এই রাস্তা দিয়ে, আর এটা হলো গল ব্লাডার। গল ব্লাডারে যায় খালি স্টোর হওয়ার জন্য। আচ্ছা, যাদের ক্ষেত্রে গল ব্লাডার থাকে না তাদের ক্ষেত্রে তো সিস্টিক ডাক্টও থাকে না, থাকে? গল ব্লাডার কেটে ফেলে দিতে পারি না আমরা? তাহলে নর্মাল পানির রাস্তা চিন্তা করেন ভাই। এই কথাটা কেন যে মানে সমস্যা হয় মানুষের, তো আমি এটি বুঝি না। এটা ছবিটা দেখলে তো হয়। একটা মানুষের যদি এইখানে অবস্ট্রাকশন থাকে, সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন থাকে, জন্ডিস থাকবে? সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হলে জন্ডিস কেন হবে? পানির রাস্তা বুঝেন, এখানকার বাইল, এখানকার বাইল, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে ইন্টেস্টাইন পর্যন্ত বেরোয় যেতে পারতেছে, কোনো জায়গায় কেউ আটকাইতেছে না। গল ব্লাডার যেতে পারতেছে না, মুড়ি খাক না গল ব্লাডার। গল ব্লাডার না থাকলে কি একটা মানুষের, গল ব্লাডার এসে যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। কিন্তু মূল যেটা, এটা হলো প্রোডাকশন হাউস। তাহলে যেখানে প্রোডাকশন হচ্ছে এবং এখান থেকে এক্সক্রিট করে দিচ্ছে, এই মাঝখানে রাস্তা তো ঠিক আছে। সিস্টিক ডাক্টে যখন অবস্ট্রাকশন হবে, নো জন্ডিস, তার কোনো জন্ডিস নেই। তো যার যখন এই জায়গাতে অবস্ট্রাকশন হবে, আর যখন এই জায়গাতে অবস্ট্রাকশন হবে, তখন আর এই লিভারের বাইল গুলো এখানে বেরোতে পারবে না। তখন কি লিভারের বাইল ব্লাডে লিক করবে, লিভারের বাইল গুলো যখন ব্লাডে লিক করবে তখন আমি পাবো জন্ডিস। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা ভুল করবেন না। অর্থাৎ আপনাকে যখন বলা হবে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন, তাহলে রাইট আপার কোয়াড্রেন্টে কলিকি পেইন। রাইট আপার কোয়াড্রেন্টে কলিকি পেইন তো আপনার সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হতে পারে, কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হতে পারে। সেটা সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হতে পারে, সেটা কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হতে পারে। দুটাকে আলাদা করব কি করে? এই পেশেন্টের ক্ষেত্রে জন্ডিস থাকবে, এই পেশেন্টের ক্ষেত্রে নো জন্ডিস, জন্ডিস থাকবে না, এটা দেখে আলাদা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবস্ট্রাকটিভ জন্ডিসের আদার ফিচার সেগুলো তো আছেই, সেটা নিয়ে তো পরে কথা বলা যাবে। কলেসিস্টেটিস যে হতে পারে সেটা বুঝি কিনা সেটা দেখেন। সরি, কলিনজাইটিস যে হতে পারে,
অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, কখন জন্ডিস হবে কখন জন্ডিস হবে না এটা বুঝি কিনা সেটা দেখায়। নেক্সট, এই অ্যানাটমিটাকে যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি, এই অ্যানাটমিকে এক্সটেন্ড করলে আমরা জানি কমন বাইল ডাক্ট কার সাথে ওপেন হয়, কার সাথে ডিউওডেনাম ওপেন হয়, মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে মিশে পরবর্তীতে ওপেন হয়, সেটাকে বলা হয় স্ফিংক্টার অডিক। তাহলে এই হলো কমন বাইল ডাক্ট, এদিক দিয়ে আসে। আর প্যানক্রিয়াসের যেটা ডাক্ট, প্যানক্রিয়াসের সিক্রেশন নিয়ে আসার জন্য, এটা হলো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট এবং তারা দুজন এভাবে মিলিত হয়। তারা দুজন এভাবে যখন মিলিত হবে, তাহলে গল স্টোন তো এখানে একবার আসতে পারে, আরো যদি মাইগ্রেট করে গল স্টোন এই জায়গায় জমা হয়, হতে পারে না? আমি আপনাকে পাথওয়েটা বলতেছি। গল স্টোন প্রথমত এই জায়গাতে আটকা পড়তে পারে, বিলিয়ারি কোলিক, অ্যাকুইট কলেসিস্টেটিস, তার দুইটা সিকোয়েন্স। যদি পার্মানেন্ট আটকা পড়ে অ্যাকুইট কলেসিস্টেটিস, যদি আটকা পড়ে আবার পিছনে চলে যায় বিলিয়ারি কোলিক, মাইগ্রেট করে আরো সামনে যে আটকা পড়তে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস। বিলিয়ারি কোলিকের মতন ফিচার, অর্থাৎ রাইট আপার কোয়াড্রেন্টে কলিকি পেইন, এই জায়গাতে ইরিটেশন করতেছে, ইরিটেশন করার জন্য ইনফ্লামেশনের সাইন সিম্পটম, ফিভার। আর বিলিয়ারি অবস্ট্রাকশন যখন থাকে তখন আমরা আরো একটা এনজাইম বেশি পাই, সেই এনজাইমের নাম কি? অ্যালকালাইন ফসফেটেস। তাহলে তার ল্যাব ইনভেস্টিগেশনে অ্যালকালাইন ফসফেটেস বেশি পাবো, গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস বেশি পাবো। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এটা যদি তার 3 নাম্বার পজিশন, স্ফিংক্টার অডি অথবা অ্যাম্পুলা অফ ভেটারের সামনে যে অবস্ট্রাকশন হয়, 3 নাম্বার পজিশনে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশন গুলো বেরোতে পারবে না। তাহলে প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলো তারা বেরোতে পারবে না। প্যানক্রিয়াটিক এনজাইম যখন স্টেসিস হবে তখন সে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তখন সে যেটা করতে পারে সেটা হলো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। কিভাবে করবে? প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন, গলস্টোন আসছে, গলস্টোন দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন। প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন হলে প্যানক্রিয়াটিক এনজাইম দিয়ে প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের মধ্যে ড্যামেজ শুরু হয়ে যাবে। প্যানক্রিয়াসের ভেতরেই কিছু না কিছু খুব মাইনর অ্যামাউন্টে অ্যাক্টিভ এনজাইম থাকে, মাইনর অ্যামাউন্টে অ্যাক্টিভ এনজাইম থাকে, দ্যাটস ওয়াই তারা ড্রেন করতে না পারলে ডিস্ট্রাকশন করে। 2 নম্বর কথা, শুধুমাত্র প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন সম্ভব, কিন্তু লাইপোলাইটিক এনজাইম যেমন লাইপেজ, ফসফোলাইপেজ, সে কিন্তু প্যানক্রিয়াসের ভেতরেও অ্যাক্টিভ অবস্থাতে থাকে। তাহলে সে যদি রিলিজ হতে না পারে, লাইপেজ দিয়েও ড্যামেজ হবে। লাইপেজ নিজে কিন্তু একজন অ্যাক্টিভ এনজাইম। তাহলে ভেতরে সে মাইনর প্রোটিওলাইটিক এনজাইম অথবা লাইপেজ এগুলো দিয়ে প্যানক্রিয়াসের ড্যামেজ হওয়া শুরু করে দেয়, যদি প্যানক্রিয়াসের এনজাইম গুলো বের হতে না পারে। এই ড্যামেজ ইজ ফলোড বাই অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। এটা আপনাকে এক্সপ্লেন করে কিভাবে গলস্টোন থেকে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তাহলে গলস্টোন থেকে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং এটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের মোস্ট কমন 3টা কারণের মধ্যে একটা কারণ। মোস্ট কমন যে 3টা কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো এটা। আশা করি বুঝতে পারছেন। আর কি বলবো, আরেকটা কথা হলো গলস্টোন আইলিয়াস। গলস্টোন আইলিয়াস নিয়ে আপনাদের কমন সেন্স নিয়ে একটা কোশ্চেন করি, দেখি বোঝা যায় কিনা। কমন সেন্স, এই কমন সেন্স সবার আছে, এমনিতে বললাম, মাইন্ড করেন না। এরপরও অনেকের কাছে মনে হয় যেন এই কমন সেন্সের অনেক অভাব। একটা স্টোন সিস্টিক ডাক্টকে ক্রস করতে পারে, যদি কমন বাইল ডাক্টকে যদি ক্রস করতে পারে, ঠিক না? তাহলে এটাকে ক্রস করে ইন্টেস্টাইনে যাবে, নাকি এদেরকে ক্রস না করে ইন্টেস্টাইনে যাওয়ার কোনো সুযোগ আছে? এদেরকে ক্রস না করে কি ইন্টেস্টাইনে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আমি যদি বলি লেন্থ কার বেশি, মানে সরি, আপনার ভেতরে লুমেনের ডায়ামিটার কার সবচেয়ে বেশি? ইন্টেস্টাইনে লুমেন ডায়ামিটার সবচেয়ে বেশি, ফলোড বাই কমন বাইল ডাক্ট, অথবা কমন বাইল ডাক্ট সিস্টিক ডাক্ট, ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, সিস্টিক ডাক্ট আমরা একটু বলতে পারি না যে লুমিনাল ডায়ামিটার কার সবচেয়ে বেশি? ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি।
তাহলে যেই ছোট্ট একটা স্টোন সিস্টিক ডাক্টকে ক্রস করতে পারে, কমন বাইল ডাক্টকে ক্রস করতে পারে, তাকে দিয়ে কি কোনোদিন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হওয়া সম্ভব নাকি সম্ভব না? খালি ইয়েস নো বলেন, আমি বাকি খেলা আমি খেলবো। তাকে দিয়ে কি কখনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে? এই তো একজন বলে দিছে পারে। কিভাবে পারে? কিভাবে পারে? ইন্টেস্টাইনের কোন জায়গাটা মনে হলো যে আপনার কাছে তাদের চেয়ে চিকন আছে? যে পারে বলছেন সে বলেন। জাস্ট নর্মাল অ্যানাটমি। হ্যাঁ, আমরা তো নিজেরা মানে ভিসেরা দেখছি, তাই না? আইলোসিক্যাল ভালভ কি এদের এদের চেয়ে ছোট? আইলোসিক্যাল ভালভ এরকম মোটা একটা ঠোঁটের মতন একটা অংশ, মোটা একটা ঠোঁটের মতন অংশ। আচ্ছা, কোন একটা বাচ্চা যদি কয়েন গিলে ফেলে, কোন একটা বাচ্চা যদি কয়েন গিলে ফেলে, এটা ট্রিটমেন্ট কি? তাহলে আইলোসিক্যাল ভালভ দিয়ে যদি কয়েন ঢুকে যেতে পারে, গল স্টোন ঢুকবে না কেন? আর আইলোসিক্যাল ভালভের ডায়ামিটার যদি এতই ছোট হতো, তাহলে আইলিয়ামের কন্টেন্ট কি করে যায়? কারণ আইলিয়াম তো অনেক মোটা একটা জিনিস। আইলিয়ামের কন্টেন্ট সে এত ছোট কন্টেন্ট দিয়ে সে কি করে যাবে? যদি সেটা কমন বাইল ডাক্টের চেয়ে ছোট হয়, যদি সেটা সিস্টিক ডাক্টের চেয়ে ছোট হয়, না হলে তার অবস্ট্রাকশন হওয়ার কথা না। সিস্টিক ডাক্টের চেয়ে যদি ছোট হয়, তাহলে আইলিয়ামের এত শত কন্টেন্ট এই ন্যারো জায়গা দিয়ে কি করে যাবে? কত স্লোলি যাবে? আবার আইলিয়ামের কন্টেন্ট গুলো কি মোটা নাকি পাতলা? আইলিয়ামে যে কন্টেন্ট গুলো আছে সেটাকে ওয়াটার কন্টেন্ট বেশি নাকি কম? ওয়াটার কন্টেন্ট কম কম্পারেটিভলি, তাহলে থিক সিক্রেশন। তাহলে সেই থিক একটা সিক্রেশন কমন বাইল ডাক্টের চেয়ে ছোট একটা ওপেনিং দিয়ে কি কখনো পাস করানো সম্ভব? তাহলে অবশ্যই আইলোসিক্যাল ভালভে ডায়ামিটারও সিস্টিক ডাক্ট অথবা কমন বাইল ডাক্টের চেয়ে ছোট না, বরং বড়। তাহলে এই রুটে গল স্টোন পাস করার মাধ্যমে কোনোদিনও ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে না। আমি এইটা মিন করতেছি, এত ছোট গল স্টোন দিয়ে কোনো সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে না। তাহলে নিশ্চয়ই বাইপাসের ব্যবস্থা করা হয়েছে, বাইপাসের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সে বাইপাসটা কি? বাইপাস হলো, আমরা জানি আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, সরি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের সাথে গল ব্লাডারের, এই তো এখন লাইনে আসছে, গল ব্লাডারের রিলেশন। রিলেশনটা কার সাথে কার? রিলেশনটা গল ব্লাডারের সাথে ডিউডেনামের ফার্স্ট পার্টের। তারা যেহেতু এখানে লেগে আছে, ইনফ্লামেশন হচ্ছে, ওয়াল ড্যামেজ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ওয়াল ড্যামেজ হচ্ছে, এভাবে ইনফ্লামেশন ওয়াল ড্যামেজ, ইনফ্লামেশন ওয়াল ড্যামেজ হয়ে এদের মধ্যে একটা ফিস্টুলা তৈরি হয়ে যাবে। এই যে যখন ফিস্টুলা, এই যে যখন ফিস্টুলা, তখন বড় যে স্টোন, বড় যে স্টোন সে এখন এদিক দিয়ে বেরোতে পারবে। হ্যাঁ, আসলাম আমি। বড় যে স্টোন সে এখন এদিক দিয়ে বেরোতে পারবে। তারপরের কথা, মোস্ট কমন ভুল অ্যান্সার, গল স্টোন আইলিয়াস দিয়ে অবস্ট্রাকশন কোথায় হয়? মোস্ট কমন ভুল অ্যান্সার, ইভেন ফার্স্ট এড বলুক, প্যাথমা বলুক, ভাই এরা তো কোরআন শরীফ না, যেখানেই বলুক না কেন, এর চেয়ে বড় বাবারও বাবা থাকে, কথা মনে রাখবেন। আমি বইগুলোকে খারাপ বলতেছি না, কিন্তু বাবারও বাবা থাকে। গল স্টোন আইলিয়াস কখনো আইলোসিক্যাল ভালভ লেভেলে অবস্ট্রাকশন না, টার্মিনাল আইলিয়াম লেভেলে। ভেরি গুড, কে বলছে? গল স্টোন আইলিয়াস কোনো সময় আইলোসিক্যাল ভালভ লেভেলে হয় না, কারণ টার্মিনাল আইলিয়ামটা তার চেয়ে বেশি ন্যারো। মানে তার চেয়ে বেশি ন্যারো না, মানে মোটামুটি ন্যারো, আগেই ধরা খেয়ে যায়। এই পর্যন্ত যাইতেই পারে না, আগেই ধরা খেয়ে যায়। আর একটু দেখাই এখানে, 40 সেন্টিমিটার প্রক্সিমাল টু দা আইলোসিক্যাল ভালভ, ঠিক আছে? সো এই জায়গাতে অবস্ট্রাকশন হয়ে যায়। তাহলে আমি আপনাকে বলবো গল স্টোন আইলিয়াস হওয়ার জন্য কি কি জিনিস থাকা জরুরি। তাহলে আজকে কন্টেন্ট থেকে আমরা বুঝলাম গল স্টোন থাকার জন্য ফিস্টুলা থাকা জরুরি। ফিস্টুলা হতে হবে। ফিস্টুলার নাম কি? গল ব্লাডারের সাথে ইন্টেস্টাইনের ফিস্টুলা। তাহলে কলেসিস্টো এন্টারিক ফিস্টুলা, এটা থাকতেই হবে। কলেসিস্টো এন্টারিক ফিস্টুলা হবে, দেন স্টোন মাইগ্রেশন হবে। স্টোন মাইগ্রেশন হবে কোথা থেকে কোথা? গল ব্লাডার থেকে ইন্টেস্টাইনে। স্টোন মাইগ্রেশন যেতে যেতে অবস্ট্রাকশনটা হবে কোথায়? টার্মিনাল আইলেমে যে অবস্ট্রাকশনটা হবে, টার্মিনাল আইলেমে যে অবস্ট্রাকশনটা হবে। টার্মিনাল আইলেমে যখন যে অবস্ট্রাকশন হবে, এখন পেশেন্ট কি ফিচার নিয়ে আসবে?
পেশেন্ট ফিচার কি নিয়ে আসবে সেটা বোঝার আগে আমাদের যেটা পড়তে হবে রিস্ক ফ্যাক্টর কি, কাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা পাবো। তাহলে স্টোন যদি বড় না হয় তাহলে তো আর এটাতে অবস্ট্রাকশন হওয়ার কথা না। তাহলে 1 নম্বর কথা হলো লার্জ স্টোন, অনেক বড় স্টোন। 2 নম্বর কথা হলো লং স্ট্যান্ডিং কেস, অনেক দিন ধরে সে রোগে ভুগতেছে, ট্রিটমেন্ট নেয় না। লং স্ট্যান্ডিং কেস, অনেকদিন ধরে বিলিয়ারি কোলিক, ট্রিটমেন্ট নেয় না, স্টোন বড় হয়েছে। 3 নম্বর কথা হলো এল্ডারলি পেশেন্ট, সবই বড় বড়, বয়সটা কি করে ছোট হবে। পরের কথা হলো এল্ডারলি, একজন আপু বলে দিছে ফিমেল, আসেন বলে দিই ফিমেল। ফিমেল ছাড়া এগুলো কে করবে, ফিমেল ছাড়া স্টোন হওয়াটা আনলাইকলি, ঠিক না? এরকম, তাহলে এগুলো হলো তাদের রিস্ক। কি কি কারণে এই কলিসিস্টেন্টেটিক ফিস্টুলা হতে পারে। কলিসিস্টেন্টেটিক ফিস্টুলা হলে যেটা হবে, গল স্টোন গল ব্লাডার থেকে ইন্টেস্টাইনে মাইগ্রেট করবে, টার্মিনাল এলাম অবস্ট্রাকশন পাবে। এখন ক্লিনিক্যাল ফিচার কি হবে, এখন ক্লিনিক্যাল ফিচার পাবো আমরা স্মল বায়োল অবস্ট্রাকশন, নট লার্জ গাট অবস্ট্রাকশন। এরকম ফিচার স্মল বায়োল অবস্ট্রাকশন। স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার হিসেবে এখন আপনি কি পাবেন, পলিকি পেইন, ভমিটিং, ডিস্টেনশন। বলেন তো ডিস্টেনশন কেন, টার্মিনাল আইলিয়াম, ডিস্টাল স্মল বায়োল অবস্ট্রাকশন। তখন আমরা এখানে পাবো কলিকি পেইন, আমরা পাবো ভমিটিং, আমরা পাবো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, আমরা পাবো ভিজিবল পেরিস্টালসিস অথবা ইনক্রিজ বায়োল সাউন্ড, এই জিনিসগুলো পাবো। এখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হওয়ার মোস্ট কমন কজ তো অ্যাডহেশন। তাহলে এটা যে অ্যাডহেশন না, এটা যে গল স্টোন দিয়ে হয়েছে সেটা বুঝবো কি করে। এখানে একটা কথা আছে, গল ব্লাডার ইন্টেস্টাইনকে গল স্টোন দিচ্ছে, ইন্টেস্টাইন গল ব্লাডারকে কি দিবে। ওগো বিদেশিনী তোমার বেলি ফুল নেওয়া আমার শিউল, কি এরকম একটা গান আছে না। তাহলে এখন আসেন ওকে কি দিবে। আমরা জানি ইন্টেস্টাইন মানে সেখানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে সেখানে বাতাস, আর ইন্টেস্টাইনে তো বাতাস থাকেই, তো আমরা জানি, এটা বলার কি আছে। তাহলে ইন্টেস্টাইনের বাতাস এখন এখানে যাবে, ইন্টেস্টাইনের বাতাস যখন এখানে যাবে তখন দেখবো এখানে এয়ার বাবল। এখানে তো এয়ার বাবল থাকার কথা না, এখানে এয়ার আসলো কই থেকে। যখন আমরা এয়ার পাবো গল ব্লাডারে তখন আমরা এটাকে বলবো নিউমোবিলিয়া, তখন আমরা এটাকে বলবো নিউমোবিলিয়া। তো একই সাথে যদি একটা পেশেন্টকে আমরা এক্স রে করি, অ্যাবডোমিনাল এক্স রে করি, তাহলে অ্যাবডোমিনাল এক্স রেতে যদি পাই একই সাথে নিউমোবিলিয়া, এবং একই অ্যাবডোমিনাল এক্স রেতে আমরা যদি দেখি স্মল বায়োল অবস্ট্রাকশন, পেশেন্টটা যদি হয় এল্ডার ফিমেল, উপরে দুইটা তো আর বুঝার উপায় নাই, কোনো সিনারিও, কোনো কমপ্লেন, আমার পেট ব্যথা, আমার বমি, আমার অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এটা দেখে কি বুঝার উপায় আছে স্টোনটা বড় নাকি ছোট। এটা দেখে তো বুঝার উপায় নাই যে স্টোনটা বড় নাকি ছোট। থিঙ্ক, অনেক চিন্তা করেন, বড় চোখ করে তাকান না বইয়ের দিকে। তাহলে এটা দেখে যেহেতু বুঝার উপায় নাই, যেটা দেখে বুঝার উপায় আছে সেটা মনে রাখবো। এল্ডারলি পেশেন্ট নিয়ে আসছে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ডিস্টেনশন, এক্স-রে করলাম, স্মল বায়োল অবস্ট্রাকশনের ফিচার আছে, নিউমোবিলিয়া আছে। ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস গলস্টোন আইলিয়াস। প্যাথোজেনেসিস কি, ফিস্টুলা ফর্মেশন হয়েছে। ফিস্টুলা ফর্মেশন না হলে এই ঘটনা কোনোদিনও ঘটবে না, আমি বলে রাখলাম। মনে থাকবে, আশা করি মনে থাকবে। আচ্ছা, তারপরে কি টপিকস, সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে? আসলে অনেক পড়া। এই বিলিয়ারি ট্রিটা মনে হয় যেন ছোট, কিন্তু ছোট 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 অনেক পেজগি কুজগি আছে, অনেক টেকনিক আছে, এটা খেয়াল না করলে ভুল হয়ে যাবে স্যার। ঠিক আছে, অনেক পড়া অনেক। এই মানে যখন যেটা পড়াবো তখন তো সেটা সহজ মনে হবে, এটা খুব স্বাভাবিক, নাহলে আমি টাকা নেই জ্ঞান পড়ায়া, বুঝছেন? কিন্তু যখন সবগুলো জিনিস একসাথে হবে না তখন কিন্তু এটা মনে রাখা টাফ হয়ে যাবে। আমি যেটা রিকমেন্ড করব, যখন যেই সিজন চলে, লাইক এখন জিআইটির এটা চলতেছে, আর নেক্সট কয়েকদিন আমরা এই এরিয়াতেই থাকবো, ধুমাধুম যতবার পারেন রিভিশন দিতে থাকেন, অনেক বেশি রিভিশন দিতে থাকেন, না হলে কিন্তু কঠিন হয়ে যাবে একটা সময়। বুঝতে পারছেন? এটা কিন্তু স্বাভাবিক, যখন পড়ায় দেওয়া হবে তখন সহজ মনে হবে, পরে এটাকে খেয়াল করতে হবে, কেমন? তাহলে আমরা বিলিয়ারি কোলিক পড়ে ফেলছি,
কোলেডোকোলিথিয়াসিস মানে অবস্ট্রাকশন হবে কমন বাইল ডাক্ট, সেটা পড়ে ফেলছি। ক্যালকুলাস কলেসিস্টেটিস পড়ছি, অ্যাক্যালকুলাস পড়ি নাই, কালকে পড়বো। গলস্টোন আইলিয়াস পড়ছি, পোর্সিলেন গলব্লাডার পড়ছি। অ্যাসেন্ডিং কলেনজাইটিস হতে পারে, অ্যাসেন্ডিং কলেনজাইটিস ওই আমার কথাগুলোর মধ্যে দেখবেন চলে আসছে। অ্যাসেন্ডিং কলেনজাইটিস হওয়ার জন্য কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন থাকা লাগবে। যখন কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয় তখনই আমরা অ্যাসেন্ডিং কলেনজাইটিস এর ফিচার পাই। ঠিক আছে, কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন। অ্যাসেন্ডিং কলেনজাইটিস এর মধ্যে কলেনজাইটিস এর ফিচার বলবো। কলেনজাইটিস এর ফিচার তো বললামই, জন্ডিস ফন্ডিস হাবিজাবি বলবেন। কিন্তু যখন ইনফেকশনটা ব্লাডে চলে আসে, ইনফেকশন যখন ব্লাডে চলে আসে, যখন ক্যাটাবলিক স্টেটে চলে যায় মানুষ, তখন তাদের অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস পাওয়া যায়। এই কথাটা আমরা যোগ করে দিব। যখন ইনফেকশন ব্লাডে চলে আসে তখন সেপ্টিসেমিয়া হতে পারে, শক হতে পারে। অ্যাসেন্ডিং কোলেনজাইটিসের সাথে আরো দুইটা ফিচারও আমরা প্রেজেন্ট পেতে পারি, এটাকে বলা হয় রেনল্ডস পেন্টার্ড। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের সাথে একটা কারণ আজকে পড়ানো হয়ে গেছে, সেটা হলো গলস্টোন। আপনাদেরকে আমি যেটা রিকমেন্ড করব, কালকের জন্য পড়া, কালকের জন্য পড়া মানে শনিবারের জন্য পড়া। আমি আপনাদের সবাইকে যেটা জিজ্ঞেস করবো সেটা হলো রিস্ক ফ্যাক্টর অথবা কজ, সবার জন্য মুখস্থ থাকে, কারণ এগুলোর সাথে অনেক অনেক প্রশ্ন আসবে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের কারণগুলো কি, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসবে। একটা স্কুল গোয়িং চিলড্রেন, বয়স হলো 14 বছর, ছেলে অথবা মেয়ে, সে নিয়ে আসছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, তার ক্ষেত্রে কারণ কখনো গলস্টোন হবে না, তার ক্ষেত্রে কারণ ইথানল হবে না, তার ক্ষেত্রে স্টেরয়েড অ্যাবিউজ হবে না, তার ক্ষেত্রে যেটা কারণ হবে সেটা মামস। বুঝতে পারছি? একটা ফিমেল আসছে 40 বছরের, 40 বছরের ফিমেল, 50 বছরের ফিমেল, 55 বছরের ফিমেল, আপনার মার বয়সী, সে নিয়ে আসলো এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু দা ব্যাক, সিরাম লাইপেজ অ্যামাইলেজ বেশি। জিজ্ঞেস করলাম কারণ কি, আপনি বললেন ইথানল। মায়ের খাবেন, মায়ের খাইতে হবে এই কথা বললে, ঠিক আছে, তখন বলতে হবে গলস্টোন। আরেকটা ছোকরা আসছে 35 বছর বয়স, মেল, মেল পুরুষ মানুষ, একটু এদিক সেদিক যায়, অ্যালকোহল খাইছে, এখন এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে আসছে, লাইপেজ বেশি, তার ক্ষেত্রে কারণ এটা। ট্রমা, সিট বেল্ট ট্রমা, যেই দেশে সিট বেল্ট নাই সেই দেশে সিট বেল্ট ট্রমা নাই, সেই দেশে ট্রমাটিক ইনজুরির কারণে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস নাই। যেই দেশে, কিন্তু ইউএসএ মিলিতে তো আছে, ইউএসএ মিলিতে সিট বেল্ট আছে, ইউএসএ তে সিট বেল্ট আছে, সিট বেল্ট থাকার কারণে সিট বেল্ট ইনজুরি হবে, অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজন দিয়ে তো দেখবেন সিট বেল্টটা ক্রস করে, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা, এই ট্রমার কারণেও এটা হতে পারে। এখানে প্রতিটা কারণ ইম্পর্টেন্ট, পোস্ট ট্রমাটিক, পোস্ট সার্জিক্যাল, হাইপারক্যালসেমিয়া, হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া। হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া পরীক্ষা আসার মতন। একটা পেশেন্টের ক্ষেত্রে বলবে তার ব্লাড টেস্ট করার জন্য নেওয়া হয়েছে, ব্লাড টেস্টে নেওয়া, দেখলাম টেস্ট টিউবে উপরে প্রচুর পরিমাণ সুপারনেট জমা হয়েছে, থিক সুপারনেট। থিক সুপারনেট মানে আরে চর্বি জমা হয়েছে, কুরবানির ঈদে গরুর মাংস রান্না করার পরে পাতিলের উপরে হলুদ যেটা জমা থাকে, সেটা একটা পেশেন্টের ব্লাডেও জমা হতে পারে, সেটাকে বলা হচ্ছে থিক সুপারনেট। এই থিক সুপারনেট জমা হয়েছে মানে তার ট্রাইগ্লিসারাইড বেশি। তাহলে আপনাকে যখন বলবে থিক সুপারনেট জমা হয়েছে, অ্যাঙ্কেল টেন্ডনে জ্যান্থোমা আছে, এই পেশেন্টের ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, আজকে নিয়ে আসছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের ফিচার, এপিগ্যাস্ট্রিক পেইন, সিরাম লাইপেজের পরিমাণ বেশি, এই পেশেন্টের এটা হওয়ার কারণ কি? অ্যান্সার হবে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অর্থাৎ কারণ কার ক্ষেত্রে কোনটা বাবা সেটা মনে রাখতে হবে, উল্টা পাল্টা একটা বললে হবে না, ঠিক আছে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর মধ্যে পার্থক্য কি করে করব? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস টিপিক্যালি যেটা বলা হয় সেটা হলো রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ যে কোনো কারণ সেখানে যদি রিকারেন্স হয় তাহলে এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যাবে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস থেকে, ঠিক আছে? তাহলে অ্যালকোহলিজম, এটা তো এই বদ অভ্যাস তো আর সারা যায় না, তাহলে বদ অভ্যাস যেহেতু সারা যাবে না, তাহলে অ্যালকোহল অ্যাবিউজ হবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর একটা কারণ। জেনেটিক প্রিডিসপোজিশন, একটা হলো স্বভাবের দোষ আর একটা হলো জাতের দোষ। জেনেটিক প্রিডিসপোজিশন থাকলেও তো সেটাকে আমি কিছু করতে পারবো না। তাহলে জেনে এই, আচ্ছা আমার এই ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু এমনি বলতেছি, এগুলা সিরিয়াসলি নিয়েন না ভাই, এটা পড়া মনে রাখার জন্য বলতেছি, সিরিয়াস হয়ে যান না আবার কেউ, ঠিক আছে? এটা তো সমস্যা, মানে আমি প্রায় এই সমস্যায় পড়ি। ওই দুষ্টামি যারা বুঝে না তাদের সাথে দুষ্টামি বলি, দুষ্টামি করি, তখন বিপদ হয় আর কি অনেক। সবচেয়ে বেশি সমস্যা আরেকজনের সাথে হয়, তার নাম বলবো না, চাকরি থাকবে না। আচ্ছা, তারপরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আলাদা করব কি করে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস থেকে? অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউটলি হবে, 2-3 দিন থাকবে, 7 দিন থাকবে, আবার ঠিক হয়ে যাবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস চাপা ক্ষোভ, ভিতরে ভিতরে ক্ষোভ, অনেক ক্ষোভ। এই চাপা ক্ষোভ খুব খারাপ জিনিস। সো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে কাজটা করবে সেটা হলো
এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন কমায় ফেলবে প্যানক্রিয়াসের। তাহলে প্যানক্রিয়াস অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে একটু লং হিস্টোরি, ইন্টারভেল দিয়ে দিয়ে এপিগ্যাস্ট্রিক পেইন, সাথে আছে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের ডিসফাংশন, যেমন স্টেটোরিয়া। এক্সোক্রাইন প্যানক্রিয়াসের কাজ কি? ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করা, সেটা হচ্ছে না। থাকবে এন্ডোক্রাইন ডিসফাংশনের ফিচার, যেমন ডায়াবেটিস মেলিটাস। সো এপিগ্যাস্ট্রিক পেইন, লং স্ট্যান্ডিং এপিগ্যাস্ট্রিক পেইন, সাথে ডায়াবেটিস, স্টেটোরিয়া, অ্যালকোহল খায়, চোখ বন্ধ করে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের কি দেখে লাভ নেই? এনজাইম দেখে লাভ নেই। গত ক্লাসে বলা হয়েছে, এটা আজকে বলবো না। আমি অন্তত এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করি, নিজের পড়া মনে না রাখলেও কোন কথাটা বলা হয়ে গেছে, কোন টপিকস পড়ানো হয়ে গেছে, কারণ এটা অনেক লাইফ সেভিং আর কি, অনেক রিলিফ লাগে। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাপার। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে এনজাইম দিয়ে লাভ হবে না, লাইপেজ অ্যামাইলেজের পরিমাণ বেশি থাকবে না। কারণ কি? লাইপেজ অ্যামাইলেজ তৈরি করার মতন সেলই তো নাই বাবা, থাকবে কই থেকে? তাহলে অনেকদিন ধরে যেহেতু প্যানক্রিয়াটাইটিস, অনেকদিন ধরে যেহেতু ইনফ্লামেশন, গ্ল্যান্ড ডিস্ট্রাকশন, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন থাকতে পারে। সো লেটস ক্যালসিফিকেশন খুঁজে বের করি। ক্যালসিফিকেশন খোঁজার জন্য আমরা কি করতে পারি? যা খুশি করেন, এক্সরে করেন, সিটি স্ক্যান করেন, দুইটাই ক্যালসিফিকেশন পাওয়া যাবে। সো ক্যালসিফিকেশন দেখে আমরা বুঝতে পারবো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কারণগুলো যদি হয় রিভার্সিবল, পেশেন্ট কি এনকারেজ করব? বাবা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তোমার অ্যালকোহলিজমের জন্য হয়েছে, এটা ছেড়ে দাও। না হলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যেতে পারে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা। প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসবে সেটা আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা ডায়াগনোসিস করতে পারেন কিনা, অবস্ট্রাকটিভ জন্ডিস, রেডিয়েটিং ব্যাক পেইন, ওয়েট লস, মাইগ্রেটরি থ্রম্বোফিলেবাইটিস, 3-4টা জিনিস দিয়ে ডায়াগনোসিস করে ফেলতে হবে। অ্যাকুট প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা থেকে রিস্ক ফ্যাক্টর থেকে প্রচুর 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 প্রশ্ন আসবে। মোস্ট কমন ভুল অ্যান্সার হলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে অ্যালকোহল ঢুকাই দেওয়া। খেয়াল করেন, চোখ বড় করেন, কেউ চোখের কোনো পলক ফেলবেন না, রিস্ক ফ্যাক্টরের দিকে তাকান। অ্যালকোহল আছে? কি মনে হয় অ্যালকোহল আছে? নাই। স্টুডেন্টরা কি সিরিয়াস না নাকি? রেসপন্স নাই কোনো। কিরকম একটা, আচ্ছা এটা অনলাইন ক্লাসের একটা ফ্লেভার, কোনো সমস্যা নাই। ওকে, তবে কনসেন্ট্রেশন এখানে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি পড়ানোর সময় যে পড়ায় তার অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন কম হয়, এটা খুব স্বাভাবিক, কারণ আমি ফোকাস না থাকলে আমি পড়াতে পারবো না। কারণ আপনারা কতটুকু ফোকাস থাকতেছেন এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। কেমন? ওকে, তাহলে এখানে অ্যালকোহল নাই, খুব ভালো করে তাকান, মনে থাকে জন্য কথাটা। তাহলে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমাতে অ্যালকোহল রিস্ক ফ্যাক্টর না, মানে অ্যালকোহল খায় মানে একটা অপরাধ করে ফেলছে, এখন তারে যেখানে সেখানে ঢুকাইয়েন না ভাই, যতটুকু অপরাধ ততটুকু অপরাধী দেন। অ্যালকোহলের জন্য যদি কার্সিনোমার কথা বলা হয়, হেড নেক রিজনে কার্সিনোমা বলবেন, ইসোফেজিয়াল কার্সিনোমা বলবেন, হেপাটোসেলুলার কার্সিনোমা বলবেন, এর বেশি কষ্ট তারে দিয়ে লাভ নাই। অ্যালকোহল থেকে ওই যে বললাম যেটা না করব দেখবেন টানতেছে, এটা আমার টানে, আপনাদের টানে কিনা জানি না, আমার প্রচুর টানে, যেটা না করা হয় ওটা নিয়ে প্রচুর টানে। আমাকে ল্যাবে একটা জিনিস দেখায় দেওয়া হয়েছে যে, অর্থাৎ আমরা তো সেল কালচার করি, বুঝছেন, টিস্যু কালচার করি, সেল কালচার না, একই কথা, সাম কাইন্ড অফ টিস্যু কালচার করি, ডিফারেন্ট ব্রেন টিউমার গ্রো করি আর কি ল্যাবে। এটাকে বলা হয় ইন ভিট্রো মডেল, ঠিক আছে? তা আমাকে এর আগে যতবার বলছে যে এই টিউমার লাইনের জন্য এই সেলের জন্য এই মিডিয়া, এই সেলের জন্য এই মিডিয়া, এই সেলের জন্য এই মিডিয়া, আমি এগুলো মনে রাখতে পারছি। একদিন আমারে দেখায় বলছে কি, এই যে এই মিডিয়াটা দেখছো না, এই মিডিয়াটা কিন্তু আমরা কোথাও ইউজ করি না। একটা মিডিয়া দেখায় বলে দিছে যে এই মিডিয়াটা দেখছো, এটা কিন্তু কোথাও ইউজ করি না, খবরদার এটা কোথাও ইউজ করবা না, এটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা কই থেকে আসছে জানি না, বাট এটা আমরা ইউজ করি না। এখন আমারে খালি ওইটাই টানে, বলে এই সেলের জন্য কোন কোন মিডিয়া নিব, আমি বলি এইটা। মানে এটাতে খুব টানতেছে আমার ইদানিং। আমি আজকে খুব ভালোভাবে চিনে আসছি এটাকে, যে এটা এক্সক্লুড, এটা নিয়ে কোনো কথাই বলবো না আমি, যত মানে এটা চাইলেও এটা দিব না, এরকম একটা ব্যাপার। ঠিক এরকম অ্যালকোহলের ব্যাপারে আপনি এরকম হয়ে যান, প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা অ্যালকোহল সম্পর্কটা একেবারে ভুলে যান। যদি একান্ত ইচ্ছা করে তাহলে শিখে ফেলতে পারেন যে অ্যালকোহলিজম কি কোনোভাবে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমার সাথে রিলেটেড? হ্যাঁ, রিলেটেড। একটা পেশেন্ট অ্যালকোহলিক পেশেন্ট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যাডেনোকার্সিনোমা, এইভাবে হতে পারে ভাই। কিন্তু অ্যালকোহলিজম সরাসরি অ্যাডেনোকার্সিনোমা করতে পারে না। কথাটা কিভাবে দাঁড়ায় আমি বলি আপনাকে, ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর গুলো বুঝতে হবে।
যারা অ্যালকোহল খায় তাদের সবার এক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় না। তাহলে অ্যালকোহল খেলে তার হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, রিলিভেন্ট। কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যালকোহলের কারণে হয়েছে, তার কি একই সাথে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকতেই হবে এরকম কোনো কথা আছে? ব্যাপারটা এরকম না। তাহলে এই দুইজন ইন্ডিপেন্ডেন্ট, এই দুইজন ইন্ডিপেন্ডেন্ট। আমি কি বুঝাতে পারছি? যেটা হলে এটা হতে হবে এরকম কোনো কথা নাই। একটা পেশেন্টের শুধু এটা আছে এটা নাই এরকম হতে পারে, একটা পেশেন্টের শুধু এটা আছে এটা নাই হতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা বলবো হ্যাঁ ইয়াস, তাহলে তুমি দুজনের জন্য আলাদা আলাদা রিস্পেক্টর। কিন্তু প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে না। যে অ্যালকোহল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় নাই কখনো, কিন্তু প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা সরাসরি জাম্প দিয়ে হয়ে গেছে, কখনো হবে না, কখনো না। সো অ্যালকোহলিজম থেকে সম্পর্ক আছে নাই এরকম না, সেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হয় না। যেহেতু এটার সাথে জাম্প করে এটা হয় নাই কখনো, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর না, তাহলে এটা ঘুরানো একটা রিস্ক ফ্যাক্টর। জানি না কতটুকু বুঝছেন। সবাইকে ধন্যবাদ। যে জায়গাতে বুঝেন নাই সেই জায়গার ভিডিওগুলো রিপিট করবেন। ভিডিও রিপিট করলে ইজিলি বুঝে ফেলবেন আশা করি সবাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনসার্ন, কারো কোনো কিছু বলার কিছু থাকলে বলতে পারেন। আমি চেষ্টা করতেছি। আমি ল্যাবে প্রচুর সময় যাচ্ছে, আর আপনাদের না পড়াইলে তো আমার নিজের মনে করেন